আচ্ছা, সো গত ক্লাসে আমাদের পড়া ছিল হচ্ছে সেকেন্ডারি হিমোস্টেসিসে আমরা সবগুলো ডিজিজ এখনো শেষ করতে পারিনি। আমার সেকেন্ডারি হিমোস্টেসিসে এখনো কিছু প্যাথোলজি বাকি আছে লাস্ট ক্লাসে। সো আমরা সেই প্যাথোলজি গুলো পড়বো, সেকেন্ডারি হিমোস্টেসিস শেষ করবো আজকে, থ্রম্বোসিস পড়বো, এমবোলিজম পড়বো। সো আজকে আমাদের হিমোস্টেসিস যে টপিকটা, হিম অ্যান্ড অনকোর হিমোস্টেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেপ 1 ফর সিকে। ওকে, সো আমি এই কথা তোমাদেরকে অনেক আগে বলছি, যারা নিউ জয়েন করছে তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যে স্টেপ 2 সিকে যেটা আছে, স্টেপ 2 সিকে সেটা কিন্তু 50% অফ স্টেপ 1। আমি আবারও বলতেছি 50% অফ স্টেপ 1। ঠিক আছে, মানেটা কি ভাইয়া? মানে এটা হচ্ছে তোমার স্টেপ 1 এর বেসিক যত স্ট্রং, তুমি স্টেপ 1 এ যত ভালো সময় নিবা, যত ভালো পড়াশোনা করবা, তোমার সিকে তে। আসসালামু আলাইকুম ভাই। অডিও অন, অডিও অফ, অডিও অন কেন, অডিও অফ। সো যারা আজকে হয়তো 2-3 জন নিউ জয়েন করছো, সো যারা চাও না, অডিও কখনোই অন করবে না। ঠিক আছে, অডিও অলওয়েজ অফ থাকবে। প্রশ্ন যেগুলো থাকে বা ইউজুয়াল কথাবার্তা চ্যাটে করবা। ওকে, আচ্ছা। আর ক্লাসের সময় কোনো আনইউজুয়াল কথাবার্তা বলার না বলার ট্রাই করবো, জাস্ট পড়াশোনা রিলেটেড কথাবার্তা। এবং আমি যখন বলবো তোমার প্রশ্ন করো একটা সার্টেন টপিকে, সেই টপিকে কথাবার্তা করবা। কারণ এগুলা কেন বলতেছি, অনেকে নিউ জয়েন করো তো, আমার যে ফার্স্ট 2টা ব্যাচ, এটাতে কোনো ইস্যু নাই। তো থার্ড ব্যাচ অনেকে নিউ জয়েন করছে, সো থাকতেই পারে, তারা বিভিন্ন জায়গায় অনলাইনে ক্লাস করতেই পারে, এখন যেহেতু অনলাইনের যুগ, রাইট? তো অন্য অন্য কোথাও কিভাবে পড়ে আমি জানি না, ঠিক আমার এই জায়গায় আমার ব্যাচ খুব স্ট্রিক্ট, সবাই জানে এবং বুঝে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সিকেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেপ 1 এর 50%। ওকে, লাউড। আচ্ছা, অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? স্পষ্ট শুনতে পাচ্ছ না? আচ্ছা, ক্লিয়ারলি অডিবল। তাহলে যেটা হচ্ছে, যার যদি কারো সমস্যা হয় সেটা তার নিজের ডিভাইসের প্রবলেম, নিজের হেডফোনের প্রবলেম। ওকে, সো আচ্ছা, থ্যাংক ইউ। সো যেটা বললাম, স্টেপ 1 এ হচ্ছে স্টেপ 2 সিকের 50%। ওকে, সরি, স্টেপ 2 সিকে স্টেপ 1 এর 50% পড়াশোনা তোমার কাজে লাগে। এক্স্যাক্টলি। সো আমি যেরকম এক্সাম্পল যদি দিই একটা, আমি তোমাদের যেহেতু পড়াচ্ছি হিমোস্টেসিস, হেমাটোলজি এন্ড অনকোলজি পড়াচ্ছি, রাইট? সো হেমাটোলজি অনকোলজি যে টপিকটা পড়াচ্ছি, লাইক মনে করো হিমোস্টেসিসের আমি হিমোফিলিয়া পড়াচ্ছি। সো হিমোফিলিয়া আমি অলরেডি পড়াইছি, হিমোফিলিয়া। তো সিকের জন্য তোমাকে ঠিক সেম জিনিসই পড়তে হবে। তোমাকে এক্সট্রা কি থাকবে সেটা হচ্ছে, লাইক হিমোফিলিয়া এতে দেখো ট্রিটমেন্ট বলছে যে তুমি ফ্যাক্টর রিকম্বিনেন্ট, এটা হচ্ছে তোমার মেইন ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, রাইট? সেই স্টেপ 1 হয়তো তোমাকে আস্ক করবে না যে তোমাকে ট্রিটমেন্ট কি দেবে, তোমাকে স্টেপ 1 আস্ক করবে যে ল্যাব ফাইন্ডিংস গুলো কি কি, প্রোফেন্ডিং টাইমের অবস্থা কি, পিটিটির অবস্থা কি। সো এইগুলো তোমাকে আস্ক করবে, প্যাথোলজি আস্ক করবে, বা সিমটম গুলা দেওয়া থাকবে, তোমাকে ডায়াগনোসিস করতে হবে। স্টেপ 2 সিকে তোমাকে আলটিমেটলি যে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। সো তুমি যদি প্যাথোলজি না জেনে আসো, ফার্মাকোলজি না জানো, তাহলে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট করতে পারবে না। ওকে, তো স্টেপ 1 এর বেসিকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকে চলো আমরা শুরু করি। আমি একটু অসুস্থ ছিলাম, আমি আমাদের ক্লাস হওয়ার কথা ছিল কয় তারিখে, 6 তারিখে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বিষয়টা হচ্ছে, আহ, সত্যি কথা বলতে যে, আহ, তুমি যদি বাংলাদেশে তো অনেকদিন ধরে আছো, রাইট? তো আমি এর আগে ইউএস যাওয়ার সময় ইন্ডিয়াতে গেছি। তার আগে আমি ইন্ডিয়া ছাড়া আর ইউএস এর বাইরে আমি কোথাও যাইনি এখন পর্যন্ত। তো বিষয়টা হচ্ছে, বাংলাদেশ থেকে কেউ যদি যখন ইউজুয়াল ইউএসএ তে যায়, ম্যাক্সিমাম মানুষ আর ফিরে আসে না। কিছু কারণ আছে, একটা কারণ হচ্ছে ওয়েদার। আমার অনেকে থাকে না, লাইক তুমি কেন ইউএসএ যেতে চাও, তুমি অবভিয়াসলি ইউএসএ তে সেটেল হতে জন্য যেতে চাও, রাইট? এখন তুমি কেন ইউএস সেটেল হতে চাও, অনেক কারণ আছে। ইউএস ইজ ইউএস, এটাতে আসলে কারো কোনো লাইক কোনো কারোর সাথে কোনো কম্পারিজনে থাকবে না, সত্যি কথা বলতে। এখন আমি খুবই একটা লাইক অফ নোট একটা কথা বলি, এগুলো অবশ্যই বাইরে কখনো শেয়ার করবো না। যেমন আমার খুব একটা ইউএসএ তে একটা লিজেন্ডারি বাংলাদেশি টিচারের সাথে পরিচয় হয়েছিল, লিজেন্ডারি বাংলাদেশি ফিজিশিয়ান। সো আমি তাকে আস্ক করছিলাম যে, হাউ ডিড ইউ চুজ ইউএস ওভার ইউকে? তুমি তুমি না, সরি, আপনি কেন ইউকে থেকে ইউএস কেন প্রেফার করছেন? সো সে আমাকে মেন 2টা কারণ বলছিল। আমি এগুলা ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে, তার এখন ইউএসএ সে একটা কনসালটেন্ট, তার যে পেমেন্ট, এটা যদি সে হচ্ছে ইউকে তে যায়, মানে এখন যদি ইউকে তে যায়, আই মিন একদম কনসালটেন্ট হবে, কনসালটেন্ট লেভেলে কথা তুলনা করতেছে। ওকে, আই মিন ইউএস কনসালটেন্ট, একটা হচ্ছে ইউকে কনসালটেন্ট। সেটা হচ্ছে তার 80% পেমেন্টের কাট হবে, পেমেন্ট কাট হবে। আই মিন সে যদি ইউএসএ তে এখন 100 টাকা আর্ন করে,
ইউকেতে গেলে তার আর্নিং হবে 20 টাকা। কেন ইমাজিন 80% কাট। ইউকেতে খুবই পোর স্যালারি। আমি অ্যাকর্ডিং টু হিম, ওকে। সো আমি যারা খুব ভালো মতো সিস্টেমটা জানে, আমরা অনেকেই যারা হচ্ছে একদম এন্ট্রি লেভেলে কাজ করে তারা হয়তো যারা ইউকে থেকে তারা ডিনাই করবে, তোমাকে বলবে না এরকম এগুলা কথা সত্যি না, হ্যান ত্যান। কিন্তু এই যে আমি যার কাছে কাজ করছি তার তো মিথ্যা বলে কোনো লাভ নাই, রাইট? সে কেন মিথ্যা বলবে? কারণ সে সিচুয়েশনটা ফেস করছে, বিষয়টা হচ্ছে এই জন্য। তো এটা হচ্ছে একমাত্র ওয়ান অফ দা লিডিং রিজন। 2 নম্বর লিডিং রিজন কি? লিডিং হচ্ছে সেটা হচ্ছে অপরচুনিটিস। সো ইউএস তে তুমি তোমার একটা স্টেট তোমার ভালো লাগতেছে না, তুমি একটা স্টেটে 5 বছর জব করলা। তো এক একটা স্টেট মানে এক একটা কান্ট্রি, ইউএস যে 50 স্টেট আছে, 50টা স্টেট আছে, তার নিজস্ব কালচার আছে এক একটা স্টেটে। সো দ্যাটস সো ডিফারেন্ট। আমি নিজে কয়টা স্টেটে ঘোরার সুযোগ হয়েছে। আমার নিউ ইয়র্কে ঘোরার সুযোগ হয়েছে, নিউ জার্সি ঘোরার সুযোগ হয়েছে, পেনসিলভেনিয়া যাওয়ার সুযোগ হয়েছে, ওকে। দেন হচ্ছে ইন্ডিয়ানা যাওয়ার সুযোগ হয়েছে। আমি 4টা স্টেট, আমি যদি ভুল না করি, যত মনে আছে 4টা স্টেট। সো 4টা স্টেটের জায়গায় সুযোগ হয়েছে ঘোরার। সো 4টা স্টেটে আমি বলতে পারি যে দে আর সো ডিফারেন্ট। তোমার যদি একটা স্টেটে ভালো না লাগে তুমি আরেকটা স্টেটে মুভ করতে পারতেছো, রাইট? সো বিষয়টা হচ্ছে একটা দেশ থেকে একটা দেশে মুভ করার মতো। এবং ইউএস ইজ সো বিগ, মানে তোমার এত বেশি অপরচুনিটিস। তোমার তোমার ওয়েদার ভালো, নিউ ইয়র্কের ওয়েদার ভালো লাগতেছে না, নিউ ইয়র্কে ইউজুয়ালি একটু ঠান্ডা বেশি পড়ে। তোমার নিউ ইয়র্কের ওয়েদার ভালো লাগতেছে না, তুমি কোথায় মুভ করতে পারো? ফ্লোরিডা মুভ করতে পারো। ফ্লোরিডা ওয়েদার বাংলাদেশের মতো, রাইট? কারণ তোমার ফ্লোরিডাতে বেশি গরম লাগতেছে, তোমার এরকম ওয়েদার দরকার যেখানে রোদ থাকবে কিন্তু গরম থাকবে না, তুমি ক্যালিফোর্নিয়া মুভ করতে পারো। তো এইটা হচ্ছে ইউএস, যে তোমার এভরিথিং তুমি সুযোগ আছে, যে তুমি যেটা চাও তোমার কাছে যেটা সুযোগ আছে। ইয়া, একজন প্রশ্ন করছে কস্টলি কোনটা? কস্টলি নিউ ইয়র্ক, মানে আমেরিকা অবভিয়াসলি কস্টলি। ইউকেও ইজ নট লেস কস্টলি, মানে ইউকেও আমেরিকার চাইতে লেস কস্টলি না, ইউকেও কস্টলি এবং ইভেন হায়ার ইন সাম কেসেস। সো এটা হচ্ছে কারণ। হ্যাঁ, অনেক কারণ আছে। আমি তো সবসময় একসাথে মনে পড়ে না বা একসাথে বলার সুযোগ নেই। তো মাঝে মাঝে আমি বলি তোমাদেরকে যে ইস্যুস গুলা। আগে তো আমি শুধু শুনতাম, এখন যেহেতু নিজে ফেস করছি তাহলে তো এগুলা তার মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? সত্যি কথা বলতে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করলাম যে আহ, আমি আমি চাই না, আমার মনে হয়েছে যে মনে করো আমাদের এখন বর্তমানে তো 1 জেনারেশন বা 2 জেনারেশনের স্বাভাবিকভাবেই একটা জেনারেশন গ্যাপ চলে আসে, রাইট? আগে যেরকম মনে করো 10 বছর পর পর একটা জেনারেশন গ্যাপ আসতো, এখন সেটা 2 বছর পর পরই চলে আসে। আমার আমার যেটা মনে হয় এখন জেনারেশন গ্যাপ ইজ লাইক সো র্যাপিড। সো লাইক আমি কেন এক্সাম্পল কেমন দিচ্ছি ভাই, কেন দিচ্ছেন? আমি নিজে 15-16 সেশনের স্টুডেন্ট, মানে আমি 16 আমার ক্লাস শুরু হয়েছে 16 জানুয়ারিতে, রাইট? সো 16 জানুয়ারিতে, সো 16 জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার পরে আমি ধরে নিচ্ছি 18 যারা ক্লাস শুরু করছে তারা একটু আমাদের চাইতে বেশি অ্যাডভান্স বা বেশি স্মার্ট হওয়ার কথা। 20 যারা ক্লাস শুরু করছে 2020-এ, বা এখন 2021। তো আমার পরেও 2টা জেনারেশন আসার কথা। আমি যেটা মিন করতেছি যে দে শুড বি মোর স্মার্টার, রাইট, দেন। কিন্তু আমি মাঝে মাঝে হতাশ হই যে লাইক আমার আমার মনে হচ্ছে যে মেডিকেলে যারা পোলাপান পড়তে আসে আমরা একটু বোধহয় লেস স্মার্ট, আমাদের সিস্টেমটা আমাদেরকে লেস স্মার্ট বানায় ফেলে। অবশ্যই ইনবর্ন সবাই স্মার্ট হয় না, রাইট? আমাদের সিস্টেমটা বোধহয় আমাদেরকে হচ্ছে লেস স্মার্ট বানায় ফেলে। এটা আমার কেমন মনে হচ্ছে, মানে মাঝে মাঝে আমি ইনবক্সে এমন কিছু প্রশ্ন পাই, মানে খুবই উইয়ার্ড লাগে, সত্যি কথা বলতে খুবই উইয়ার্ড লাগে। সো এখন আমি যেহেতু রেসপন্সিবিলিটি নিচ্ছি তোমাদের মেন্টরিং করার, অ্যান্সার দিতে হয় বাধ্য। বাট বিষয়টা হচ্ছে তোমাদের এখন জেনারেশনে এরকম স্মার্ট হওয়া উচিত বা এরকম স্মার্ট তোমাদেরকে হতে হবে। ইউসিমিলি লাইনে থাকতে হলে অবশ্যই তোমাদেরকে অনেক বেশি স্মার্ট হইতে হবে। এবং স্মার্টনেসটা কেমন ভাই, স্মার্টনেসটা কেমন আমি তোমাদেরকে বলি। হাউ মাচ পে, এই যে প্রশ্নগুলো এখন মানে কি বলবো এটা, এটা এখন করার মতো কোনো প্রশ্নই না, সত্যি কথা বলতে। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? এক্সাম্পল দিয়ে একটা, যে আমাদেরকে আসলে কি লেভেলে স্মার্ট হওয়া লাগবে। তো কেউ আমার কাছে যদি চাই, যে হচ্ছে আমার কাছে যদি কেউ চায় ভাইয়া আপনার আমি একটা সিভি বানাবো হচ্ছে, আমাকে যদি একটু হেল্প করেন, মনে করো আমার যে কোনো যতগুলো স্টুডেন্ট আছে কেউ আমার কাছে চাইলো যে ভাইয়া, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, ওকে, পানশ্রী অডিও অন হচ্ছে, তোমার অডিও অফ কাইন্ডলি। কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আমাকে একটু হেল্প করো, ওটা সিভি বানাতে হবে, আমি তাকে কিভাবে হেল্প করতে পারি বা তুমি আমার কাছে কি এক্সপেক্ট করো, তোমার কি দায়িত্ব? সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ভাইয়া আমার একটা সিভি বানাতে হয়, তোমাকে কি করতে পারি? তোমাকে একটা সিভির ফরম্যাট দিতে পারি, আই মিন সিভি কিভাবে বানাতে হয়। এখন যারা খুব বেশি স্মার্ট এবং যেটা হওয়া উচিত বর্তমান দুনিয়ায়, তারা কি করবে? সিভি একটা বানানো উচিত, তা আমাকে আস্ক করার দরকার নেই, আমি একটা সিভি বানাবো তোমাদের। তারা কি করবে? তারা সুন্দর মতো গুগল সার্চ করে সিভি ফরম্যাট কয়েকটা ধরে, ওটা দেখবে। মেডিকেল সায়েন্স যারা পড়ছে ডক্টরদের সিভি দেখবে,
ইউএসএ গুলো যা দিচ্ছে তাদের সিভি দেখে সবকিছু গুগল অ্যাভেলেবল, রাইট? তারা সিভি বানায় ফেলবে, আমাকে তাদের প্রয়োজন নাই। এটা হচ্ছে লাইক তার স্মার্ট। এবং আমি যেটা এক্সপেক্ট করি, ওকে, সত্যি কথা বলতে, যারা আমার জুনিয়র তাদের অ্যাটলিস্ট এতটুকু স্মার্ট হওয়া উচিত। আচ্ছা, 2 নম্বর, ঠিক আছে মানলাম তারা গুগলে সার্চ দিতে পারে না, সিভি ফর্ম বানাতে পারে না, আমাকে আজ করতে পারে ভাই আমাকে একটু হেল্প করেন, ওকে ঠিক আছে, আমি তাকে কি করব, কি করতে পারি সর্বোচ্চ, তাকে একটা সিভি ফরম্যাট তাকে ইমেল করতে পারি, রাইট? তো এর চাইতে কিন্তু আমি কিছু বেশি কিছু করতে পারি না। এবং থার্ড টাইপ পিপল আছে যে ভাইয়া আপনি সিভিতে কি কি লিখতেছেন, সিভিতে কি কি লিখতেছেন সেটা আমি আসলে বুঝতেছি না, আমার সিভিতে কি কি লিখবো, আমাকে যদি একটু হেল্প করেন। সো লাইক এভরিথিং, তুমি তোমার এডুকেশন কি, আমি কিছুই জানি না, আমি তোমাকে কিভাবে হেল্প করবো তোমার সিভি লেখাতে? আমি মানে এটা তো মানুষের বুঝতে হবে, রাইট? সো এই আমি 3 ধরনের মানুষই পাই। সো আমি তোমাদেরকে কেন এই কথাটা বলতেছি যে ইউ হ্যাভ টু বি স্মার্টার। মানে তুমি যদি এই 1 আর 2 এর ভিতরে এক ইজ ওয়ে গুড, মানে তুমি যদি একা একা আমেরিকায় চলতে চাও, একা একা ইউএসএ যেতে চাও, তোমাকে ইউ ওয়ানের মতো স্মার্ট হতে হবে। মানে নো ওয়ে, সত্যি কথা বলতে নো ওয়ে। আমি নিজে হচ্ছে আহ, আহ, নিজে ড্রাইভিং পারতাম না, নিজে এখনো ড্রাইভিংটা ঠিকঠাক মতো, মানে বাইক চালাতে পারি কিন্তু কার ড্রাইভিংটা এখনো শেখা হয়নি। তো এটাতে আমি যে কি লেভেলের সমস্যায় পড়ছি, তো আমি নিজেকে এখনো, আমার মনে হচ্ছে অনেক ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আমার রান্নাটা এখনো খুব ভালো মতো গ্যাস করতে পারিনি। হোস্টেলে আমি রান্না করে অবভিয়াসলি অনেক রান্না করে খাইছি, বাট এখন ওইভাবে গ্যাস করতে পারিনি যে রান্নাটা খুব ভালো মতো। সো আমার রান্না একটা উইকনেস, আমি রান্নাটা এখন খুব ভালো মতো পাই, এটা আমাকে অবশ্যই নেক্সট টাইম যাওয়ার খুব ভালো মতো শিখতে হবে। তো এই জিনিসগুলো আমার উইকনেস, এখন আমার উইকনেস বলে মনে করি, এগুলো ডেভেলপ করতে হবে। তো তো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার যে উইকনেস গুলো আছে তুমি কন্টিনিউসলি সেগুলোর উপরে কাজ করতেছে কিনা, ওকে? তো তুমি যদি মানে তুমি যদি 2 নম্বরে হও, আমি যদি স্মার্টনেস এর র্যাঙ্কিং করি, এক তোমাকে হতেই হবে, সেটা আইদার টুডে অর টুমরো, তোমাকে এক হতেই হবে, তুমি ইউএসএ রেসিডেন্ট হতে হবে। তুমি কখনোই এই 1 লেভেলের মতো স্মার্ট যদি না হও, তুমি কখনো ইউএসএ রেসিডেন্সি পাবাই না, আই ক্যান গ্যারান্টি। মানে এত কিছু করতে হবে তোমাকে, তুমি এটা কখনোই পাবে না। আমি তোমাকে লিখে দিতে পারি যে তুমি যদি এইটুকু স্মার্ট না হও, এবং আমি যে 1 লেভেলের স্মার্টনেসটা কথা বললাম, দিস ইজ নট বিগ, এটা কিন্তু খুব বেশি বড় কিছু এক্সপেকটেশন না, রাইট? যে তোমার কখন যে কোনো কিছু প্রয়োজন হবে তোমাকে নিজে রিসার্চ করতে হবে, বা লাইক মনে করো হ্যাঁ কিভাবে অবজারভারশিপ খুঁজতে হয়, আমি যে সেশন গুলো করছি, যারা স্মার্ট মানুষজন তারা মোর দেন এনাফ যে কিভাবে খুঁজতে তারা এখন জানে। 2 এর কথা বললাম, তো 2 এর বিষয়টা হচ্ছে আমি যদি তোমাকে 2 একবার গাইড করি তার বুঝে যাওয়া উচিত, বা 2 এর বিষয়টা হচ্ছে সে তার 1 বছর পরে বুঝে যাওয়া উচিত যে কিভাবে একটা সিভি বানাইতে হয়। এখন সে আমাকে আজ করতে পারে ভাই সিভি কিভাবে বানাবো আমি বুঝতেছি না, ঠিক 1 বছর পরে, ঠিক সে যদি এইরকম সিচুয়েশন ফেস করে এবং সে যদি আমার কাছে আবার হেল্প চায়, তার মানে তার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তাকে অবশ্যই 1-এ ডেভেলপ করবে। ও 3 এদেরকে নিয়ে আমি খুব হতাশ হই, সিরিয়াস লেভেলের হতাশ হই, সত্যি কথা বলতে সিরিয়াস লেভেলের হতাশ হই। কারণটা হচ্ছে স্বাভাবিকভাবে যে তোমাকে কেউ স্পুন ফিড করবে না, এটা স্বাভাবিক, এটা 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 ইটস নট পসিবল। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন লাইফ, রাইট? এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন লাইফ। সো বর্তমান দুনিয়াটা খুব বেশি কম্পিটিটিভ এবং তোমাকে নিজের মতো করে নিজেকে ইমপ্রুভ করতে হবে। সো আমি এই জন্য বললাম যে ডোন্ট বি দ্যাট টাইপ 3 পার্সন, কখনোই টাইপ 3 পার্সন হওয়া যাবে না। যদি এই টাইপ 3 পার্সন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ইউ শুড চেঞ্জ। এটাতে আসলে কোনো আই মিন এটাতে কোনো ইস্যুই নাই, এটা আমি কোনোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে এটা আসলে তোমার লাইফে কত বড় বার্ডেন নিয়ে আসবে ইন ফিউচার। তুমি যদি বিসিএস দিয়ে দেশে থাকতে চাও, দ্যাটস ইট, তোমার আসলে দ্যাটস ওকে, তোমার স্মার্ট হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি যদি এক্সট্রা অর্ডিনারি আউটসাইড দ্য বক্স চিন্তা করতে চাও, তোমাকে অনেক বেশি স্মার্ট হইতে হবে ইন এভরি ওয়ে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ইন এভরি ওয়ে। সো আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি কথা কেন বলতেছি কারণ জানি কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সত্যি কথা বলতে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লাইক মনে করো আমি নিউ ইয়র্ক সিটিতে যাব, আমি যখন 3 মান্থ আগের কথা বলতেছি। এখন আমার যেহেতু ইউএসএ কেউ নাই, নো ওয়ান, সো আমি এরকম, আমার তো অবশ্যই অনেক পরিচিত মানুষ আছে, নেটওয়ার্কিং আছে, যারা আমেরিকাতে রেসিডেন্ট, সিনিয়র আছে, যারা এখন এক্সাম রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করবে, এরকম অ্যাটলিস্ট মনে করো 100 জন মানুষ আমি পরিচিত চিনি। ওকে, অ্যাটলিস্ট কথা হয়েছে একবার টেক্সটে, এরকম 100 জন মানুষকে আমি চিনি। কিন্তু আমাকে এটুকু বুঝতে হবে যে 100 জন মানুষ তারা অবভিয়াসলি তাদের লাইফে বিজি, আমি কাউকে বলতে পারি না যে ভাই আমার জন্য একটা বাসা খুঁজে দিন। যে একটা বাসা খুঁজে দেওয়া কিন্তু ইটস নট এ স্মল থিং, ইউনো, এটা ছোটখাটো কোনো কাজ না। আমি কিন্তু একজনকে বলতে পারি যে আমাকে বাসা খুঁজে দিন। এই যে বোঝাটা, এটাও কিন্তু ওয়ান টাইপ স্মার্টনেস, তোমাকে বুঝতে হবে যে তুমি কতটুকু চাইতে পারো। সো আমি এরকম, আমি চাইতে পারি নাই কারণ আমি জানি যে এটা লাইক ইটস নট ফেয়ার। সো আমি যেটা করছি যে আমি বাংলাদেশের কিছু নিউজ পেপার আছে যেটা আমেরিকা থেকে পাবলিশ হয়, বাংলাদেশের নিউজ পেপার আছে, রাইট, নিউ ইয়র্কে পাবলিশ হয়।
সো ওইখানে এরকম রেন্ট দেয়। সো আমি কি করতে পারি, 100 জনের যে 100 জনের সাথে পরিচিত আছে মানুষ, আমি তার 2-1জনকে নক দিয়েছি, ভাইয়া আমি বাসা কিভাবে খুঁজতে পারি, আমাকে একটা ওয়ে বলেন কাইন্ডলি। সো এইটা হওয়া উচিত তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ, আমি কিভাবে খুঁজতে পারি। তা আমাকে বলছে তুমি এইভাবে খুঁজতে পারো, কয়েকটা লাইক তুমি ওয়েবসাইটে খুঁজতে পারো বা এরকম নিউজ পেপার থ্রুতে খুঁজতে পারো। সো আমি নিউজ পেপারে ফেসবুক পেজে গেছি, ফেসবুক পেজে নিউজ পেপার আপলোড দেওয়া ছিল, আপলোড দেওয়া থাকে রেন্ট অপশন থাকে, রেন্ট অপশনে গেছি, দেন হচ্ছে অ্যাড দেখে দেখে ওই নাম্বারে, তার নাম্বারে আমি কল দিচ্ছি, ফ্রম বাংলাদেশ হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি। সো টোটাল ম্যাচটাকে আমি নিজে করছি, বাট আমার একটা গাইডেন্স ছিল, রাইট? আমি বলতেছি না যে আমি খুব স্মার্ট, বাট আমি এই জায়গায় স্মার্টনেস এর পরিচয়টা দিচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে এইভাবে যে ইন রিয়েল লাইফ তোমাদের আসলে এইভাবে সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি লাইক প্রো। সত্যি কথা বলতে এর চাইতে সহজে আমি এক্সপ্লেন করা পসিবল না। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ইউএসএ তে কনসালটেন্টদের পেমেন্ট কি, এটা খুবই একটা আনস্পেসিফিক প্রশ্ন। এটা এই প্রশ্নের আনসার তোমরা গুগল করলেই পারো, রাইট? ইউ ক্যান গুগল, যে তুমি গুগল করলে সুন্দর মতো পেমেন্ট অ্যান্সারটা পেয়ে যাবে। সো কনসালটেন্টদের ইউজুয়ালি পেমেন্ট হচ্ছে 500,000 প্লাস, মানে 500,000 থেকে অ্যারাউন্ড 500,000 থেকে শুরু হয়। 500,000 মানে হচ্ছে $5 লাখ পার ইয়ার। $5 লাখ বলতে বাংলাদেশে প্রায় কত, 5 কোটি টাকা, 5 কোটি টাকা ইন ইয়ার। সো তুমি যদি ওইভাবে চিন্তা করো, পার মান্থ হয়তো কত, 50 লাখ, এরকম 45-50 লাখ এরকম পেমেন্ট। তুমি ইট ভ্যারিজ, ইট ডিপেন্ডস। তুমি যদি কনসালটেন্ট হও, তুমি হসপিটালে, এটা হসপিটালিস্টদের আমি কথা বলতেছি, তুমি এটা হসপিটালে জব করো, লাইক 2 উইকস জব করতেছো, 2 উইকস অফ। এখন তুমি যদি 2 উইকস যে অফ পাচ্ছ, সেই 2 উইকস অফ তুমি নিজের চেম্বার দিয়ে যাও, নিজের ক্লিনিক দিয়ে যাও, অন্যখানে কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমার পেমেন্ট ডাবল হয়ে যাবে, রাইট? সেক্ষেত্রে তুমি $1 মিলিয়ন আর্ন করতে পারবা ইন এ ইয়ার। ওকে, সেক্ষেত্রে তোমার মান্থলি আর্নিং দেখা যাচ্ছে 1 crore চলে আসতেছে। সো ইট ডিপেন্ডস। আচ্ছা, সো চলো আমরা আজকে পড়া শুরু করি। ওকে, অনেক কথাবার্তা তো বললাম। সো তাহলে পড়া কতটুকু ছিল ভাই আমাদের লাস্ট ক্লাসে? আমি একটা জিনিস, আমাকে একজন প্রশ্ন করছিল ইনবক্সে, দ্যাট ওয়াজ ভেরি গুড কোয়েশ্চেন। সো আমি প্রশ্নের অ্যান্সারটা দিতে চাই। আমি ঠিক মনে নেই, আমাকে প্রশ্নটা করছিল যে ভাইয়া এক্সট্রিনসিক ইন্টারেস্ট প্যাথে কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক কোন সিচুয়েশনে অ্যাক্টিভেট হচ্ছে, এটা যদি আরেকবার আমাদের একটু বলতেন, আমাকে বলতেন, আমি একটু ক্লিয়ার হইতাম। আমাকে একজন প্রশ্নটা করছিল। সো আমি এই জায়গায় একটু তোমাকে রিভিউ করতে চাই যে এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথওয়েটাতে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি যে কথা তোমাদেরকে গতকাল বলছি বারবার, যে এক্সট্রিনসিক অ্যাক্টিভেশন আর ইন্ট্রিনসিক অ্যাক্টিভেশন, এই দুইটা জায়গায় তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার হওয়া লাগবে। হ্যাঁ, তো এক্সট্রিনসিক অ্যাক্টিভেশন আমাদেরকে মেইনলি করতে হচ্ছে টিস্যু ফ্যাক্টর, ইন্ট্রিনসিক অ্যাক্টিভেশন মেইনলি করতেছে কোলাজেন, অ্যাক্টিভেটেড প্লাটেলেটস। মানে এটা কি ভাইয়া? সো আমি যদি তোমাকে একদমই গ্রসলি একটা কথা বলি, গ্রসলি চিন্তা করো। হ্যাঁ, গ্রসলি চিন্তা করো, সেটা হচ্ছে ভাইয়া, আমার কোন কন্ডিশন এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেশন হচ্ছে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছিলাম, গত এক্সাম্পল ঠিক না, তোমাদেরকে আস্ক করছিলাম প্রশ্ন, রাইট? যে তোমার হাত কেটে গেল, ইনজুরি হলো, কোন পাথওয়েটা এখানে আগে অ্যাক্টিভেশন হবে, বা তুমি ল্যাবে কাজ করতেছো, কোন পাথওয়েটা আগে অ্যাক্টিভেশন হবে। তো সবাই বলছে ল্যাবে ইন্টেনসিভ পাথওয়ে, ল্যাব ইন্টেনসিভ পাথওয়ে। এখন কেন অনেকে মানে প্রশ্ন আসলে, ভাই কেন ল্যাবে ইন্টেনসিভ পাথওয়ে? সাই থট যে অনেকে, এটা তোমরা সবাই জানো, যেহেতু এতটুকু জানছে, আমি এটাতে আরেকটু ডিটেলসে যাইনি। একজন যেহেতু প্রশ্ন করছে, আমাকে ডিটেলসে যেতে হবে এখন। তো ইস্যুটা, হ্যাঁ, দ্য ইস্যু হ্যার ইজ, আমার এক্সট্রিনসিক পাথওয়েটা আসলে কখন অ্যাক্টিভেট হচ্ছে, তোমাকে একটু খুব ভালো মতো আইডিয়া থাকা লাগবে। মনে করেন এটা ব্লাড ভেসেল। ওকে, তো এক্সট্রিনসিক যে আমাদের আর যে মেকানিজমটা পাথওয়েটা, সেটা মেইনলি অ্যাক্টিভেশন হচ্ছে কখন? হ্যাঁ, সেটা হচ্ছে টিস্যু ট্রমাতে। হোয়াট ডু ইউ মিন বাই টিস্যু ট্রমা? টিস্যু ট্রমা মানে কি ভাই? এখন টিস্যু ট্রমা বলতে আমরা মেইনলি বুঝি যে তোমার যদি ভাস্কুলার ওয়ালে যদি কোনো ইনজুরি হতে পারে, রাইট? তোমার ব্লাড ভেসেলের ওয়ালে কোনো ইনজুরি হতে পারে, সেটা একটা টিস্যু ট্রমা। বা কোনো এক্সট্রা ভাস্কুলার কোনো অর্গানে ইনজুরি হতে পারে, সেটাও কিন্তু টিস্যু ট্রমা, রাইট? তো মেইন কথা হচ্ছে টিস্যু ট্রমা হওয়া লাগবে। সো টিস্যু ট্রমা হওয়ার পরে আমাদের মেইন যে পাথওয়েটা অ্যাক্টিভেশন হয়, সেটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, কেন টিস্যু ট্রমা কেন হওয়া লাগবে? কারণটা হচ্ছে, আমাদের যে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হয়,
মনে করে রাখো সেটা আমার যে আমাদের মেইন যে রোলটা প্লে করছিল, সেই রোলটা মেইন যে প্লেয়ার ছিল, সেই মেইন প্লেয়ার হচ্ছে আমাদের টিস্যু ফ্যাক্টর, রাইট? টিস্যু ফ্যাক্টর হচ্ছে মেইন প্লেয়ার। তো টিস্যু ফ্যাক্টর থাকে কোথায়? টিস্যু ট্রমা না হলে তো তুমি টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেট হচ্ছে না, রাইট? সো টিস্যু আগে তোমাকে ট্রমা হতে হবে, টিস্যুতে ট্রমা হতে হবে, দেন টিস্যুতে ট্রমা হওয়ার পরে আমাদের টিস্যু ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হবে, দেন টিস্যু ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করবে। এটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে এই ইনজুরিটা টিস্যু ট্রমাটা কিভাবে হতে পারে, যেটা বললাম যে ভাস্কুলার ওয়ালে হতে পারে অথবা এক্সট্রা ভাস্কুলার টিস্যুতে হতে পারে। এক্সট্রা ভাস্কুলার মানে ভাস্কুলার ওয়ালের বাইরে যে কোনো টিস্যু। সো ভাস্কুলার মানে মনে করে ভেসেল ওয়ালে ইনজুরি হতে পারে, তো তখন আমাদের এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেশন হতে পারে, রাইট? আচ্ছা, ইন্ট্রিনসিক পাথওয়েটা মানে কি, কখন অ্যাক্টিভেশন হবে, এটা তোমাদেরকে আরো খুব ভালো মতো আইডিয়া দিতে চাই। কেন আমি ল্যাবের এক্সাম্পল দিলাম, বা তোমাদেরকে কেন টিচার ল্যাবের এক্সাম্পল বলা হয়, ডিটেলস বলা না, জন্য তোমরা একটু কনফিউজ। ইন্ট্রিনসিক পাথওয়ে মানে হচ্ছে আমাদের এক্সট্রিনসিকের ক্ষেত্রে, যেহেতু এক্সট্রিনসিকের ক্ষেত্রে আমাদেরকে টিস্যু ফ্যাক্টর এক্সপোজ হতে হবে বা অ্যাক্টিভেশন হতে হবে when টিস্যু গেটস ট্রমাটাইজড, টিস্যু যখন ট্রমা হচ্ছে। ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে তখনই যখন আমাদের ট্রমা টু দা ব্লাড সেল হবে। আমি যদি সোজা বাংলায় বলি, যে ব্লাড সেলে যখন আমাদের ট্রমা হয়, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটেলেট, যখন আমাদের ব্লাড সেলের ট্রমা হবে, বা যদি আমি আরো আরো যদি একটু মলিকুলার লেভেলে কথাবার্তা বলি, আমাদের ব্লাডটা যখন এক্সপোজড হবে কোলাজেনের সাথে, তখন আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। কিভাবে ভাইয়া, মানে কি, আপনি কি বলতে চাচ্ছেন? সো আমি আরো একবার তোমাদেরকে এক্সাম্পল দিব, ততক্ষণই বোঝাবো যতক্ষণ তোমরা বুঝতে না পারো। সো এটা একটা ব্লাড ভেসেল, ঠিক আছে? সো ব্লাড ভেসেলের ওয়ালে তোমার ইনজুরি হয়েছে। ভাইয়া ব্লাড ভেসেলের ওয়ালে ইনজুরি হয়েছে মানে কি বলতো দেখি? টিস্যুতে ট্রমা হয়েছে, রাইট? তাহলে এখন আমাকে বলো যে ব্লাড ভেসেলের ওয়ালে ইনজুরি হয়েছে, কোন পাথওয়ে অ্যাক্টিভেশন হবে দেখি? সঙ্গে সঙ্গে কোন পাথওয়ে অ্যাক্টিভেশন হচ্ছে? সাহেব সবাই বলতে পারো, ভেরি গুড, এক্সট্রিনসিক পাথওয়ে, রাইট? এখন জাস্ট এখন জাস্ট চিন্তা করে, এই যে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, তার মানে কি টিস্যুতে ট্রমা হয়েছে। এখন আমাদের ভেসেল ওয়ালে কি থাকে বলো? তার আমাদের টিস্যু ফ্যাক্টর কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল, রাইট? তার মানে আমাদের এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে গেছে, বা এক্সট্রিনসিক যে পাথওয়ে, যে এক্সট্রিনসিক যে মেকানিজম, সেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। খেয়াল করো খুব ভালো মতো। এখন টিস্যু ট্রমা হয়েছে, রাইট? এই জন্য আমাদের এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেট হলো। কারণ তোমার সবাই জানো যে আমাদের এন্ডোথেলিয়ামে, যে ব্লাড ভেসেল ওয়ালে মনে করো কি থাকে, কোলাজেন থাকে স্বাভাবিকভাবে, রাইট? আমাদের কোলাজেন কোলাজেন থাকে এন্ডোথেলিয়ামের নিচে, কোলাজেন থাকে যেটাকে আমরা সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বলি। তাহলে এই যে আমাদের কানেকটিভ টিস্যু গুলো, এই যে কোলাজেন গুলা, এগুলোতে এক্সপোজ হয়ে যাচ্ছে, যেটা আমাদের ইনজুরি হয়েছে ভেসেল ওয়ালে, রাইট? এগুলো এক্সপোজ হয়ে গেছে। তাহলে এখন মনে করো, সো আলটিমেট ট্রমা যখন একটা পেশেন্টের ব্লাড ভেসেল ওয়ালে হয়েছে, তখন আমাদের সঙ্গে সঙ্গে এক্সটেন্সিভ পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে গেল। তারপরে যেহেতু ট্রমাটা হয়েছে ভেসেল ওয়ালে, তার মানে কি আমাদের কোলাজেনটা এক্সপোজ হয়ে যাচ্ছে, রাইট? কোলাজেনটা এক্সপোজ হয়ে যাচ্ছে ভেসেল ওয়ালে। এটা পরের স্টেপে। আগে এক্সটেন্সিভ পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে গেছে, যার তার হওয়ার কারণে সে অলরেডি অ্যাক্টিভেটেড। তার মানে এক্সটেন্সিভ পাথওয়ে ইজ মোর ফাস্ট, এটা খুব দ্রুত আমাদের সংঘটিত হবে। এরপরে আমাদের কোলাজেন এক্সপোজ হয়ে গেল আমাদের ভেসেল ওয়ালে। এখন এই যে আমাদের ভিতরে যে ব্লাড সেল গুলো আছে, আমাদের ব্লাড ভেসেলের ভিতরে তো অবশ্যই ব্লাড আছে, রাইট? তো ব্লাডের ভিতরে কি থাকে? ব্লাড সেল। ব্লাড সেলে কত পার্সেন্ট, 45 আর 55 বলো তো দেখি? মানে প্লাজমার পার্সেন্টেজ কত আর ব্লাড সেলের পার্সেন্টেজ কত, দেখে কে বলতে পারে? 55% প্লাজমা, রাইট? তার মানে 45% আমাদের ব্লাড সেল থাকে। তাহলে এই যে ব্লাড সেলগুলো যখন আমাদের কোলাজেনের সাথে এক্সপোজড হবে, আমি আবারও বলতেছি, ব্লাড সেলগুলো যখন আমাদের এই কোলাজেনের সাথে এক্সপোজড হবে, টিস্যু ট্রমার কারণে যে আমাদের কোলাজেনটা এক্সপোজ হয়ে গেল, তখন আমাদের ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে। ওকে, সো ইন্ট্রিনসিক পাথওয়েটা স্লো। তাহলে দেখো আলটিমেটলি আমাদের ইনজুরির কারণে কিন্তু দুইটা পাথওয়ে অ্যাক্টিভেশন হচ্ছে, বোথ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক। কিন্তু কোনটা আগে হচ্ছে তোমাকে সেটা খেয়াল করতে হবে। এখানে আমাদের আগে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হচ্ছে, দেন ইন্ট্রিনসিক হচ্ছে। সো আমরা এই জন্যই ইউজুয়ালি তোমাদেরকে টিচাররা হয়তো প্রশ্ন করে যে বলো ইনজুরি হলে আগে কোনটা অ্যাক্টিভেট হবে বা কোন পাথওয়ে অ্যাক্টিভেট হবে। আলটিমেটলি দুইটা পাথওয়ে আমাদের অ্যাক্টিভেট হয়ে একটা কমন জায়গায় যাচ্ছে, বাট এক্ষেত্রে আমাদের আগে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হবে। এখন মনে করো ল্যাবের কথা, তাহলে এখন আসলে ভাই আমি ল্যাবের কথাবার্তা বলি। কেন তোমরা ল্যাবের এক্সাম্পল আমরা দিই, তোমাদের মানে কখনো মনে এসছে কি আমি যাই না। ল্যাবে তাহলে আমরা ব্লাড নিয়ে কাজ করি, এখন সেখানে কি কোনো টিস্যু আছে? সেখানে টিস্যুর কথা করতে আসতেছে, তো টিস্যুর কোনো কথাই নাই, তো সেখানে এক্সট্রিনসিক কেন থাকবে? তো ব্লাড নিয়ে যেহেতু কাজ করতেছি, তার মানে কি ব্লাড সেল গুলো নিয়ে কাজ করতেছে, ব্লাড সেলের ট্রমা থাকবে, right? তো সেখানে আমাদের ইউজুয়ালি ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেট হবে। তো এই জন্য আমাদের হয়তো তোমাদের টিচাররা বা আমরা ইউজুয়ালি বই খাতায় ইন্ট্রিনসিক এই এক্সাম্পলটা দেওয়া হয়, ল্যাবের এক্সাম্পলটা। আই হোপ তোমরা এখন বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি, যে পাথওয়েটা আসলে কখন অ্যাক্টিভেট হয়ে যায়। সো আমি
মাই ব্যাড, আমার হয়তো আরো ডিটেলস এটা আলোচনা করা উচিত ছিল, আমি ভাবছি এইটুকু হয়তো তোমরা জানো, অনেকে জানে অনেকে জানে না। আচ্ছা ওকে, মাই সমাজের প্রশ্ন করছিলাম, নট শিওর। সো এখন দেখো আমি যদি অ্যাজ এ হোল তোমাদের কথা বলি, সো আমাদের এক্সট্রিনসিক পাথে ইডি এক্সট্রিনসিক আইডি ইন্ট্রিনসিক, হ্যাঁ, তাহলে বোথ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথে তো অ্যাক্টিভেশন হচ্ছে, তাহলে এক্সট্রিনসিক পাথে অ্যাক্টিভেশন আমি এখন আর বলবো না কিভাবে 3 থেকে 7 অ্যাক্টিভেট হচ্ছে, 7 কিভাবে বাকিগুলোকে অ্যাক্টিভেট করতেছে, বাট এইটুকু তোমাদের অ্যাটলিস্ট মনে আছে যে ভাইয়া মনে আছে কতটুকু, যে তারা দেখো আমাদের আলটিমেটলি তাদের কমন যে পাথওয়ে সেটা হচ্ছে 10, রাইট? তাহলে এক্সট্রিনসিক 3 7কে অ্যাক্টিভেট করতেছে, 3 আর 7 মিলে একটা কমপ্লেক্স তৈরি করতেছে, সেই কমপ্লেক্স 9 আর 10কে অ্যাক্টিভেট করতেছে, এটুকু তোমরা জানো, এটা হচ্ছে এক্সট্রিনসিকের কাজ এই পর্যন্ত। তাহলে আলটিমেটলি এমন করে এক্সট্রিনসিক 10কে অ্যাক্টিভেট করে ছেড়ে দিচ্ছে, দ্যাটস ইট। ইন্ট্রিনসিকের কাজ দেখো ভাই, ইন্ট্রিনসিক কি, এই যে ইন্ট্রিনসিকের কিন্তু একটা অ্যাক্টিভেটর ছিল কোলাজেন, ওকে, যে কোলাজেনের কথাবার্তা বললাম। তো আবার আমাকে এটা প্রশ্ন করো না যে ভাই কোলাজেন কোথেকে আসলো, কোলাজেন আছেই অ্যাক্টিভেটরের নাম, ওকে। সো এখন ইন্ট্রিনসিক পাথওয়ে যখন অ্যাক্টিভেশন হচ্ছে, দেখো 12 11 9, আলটিমেটলি তারও কিন্তু 10-এ এসে 10কে অ্যাক্টিভেট করা লাগতেছে, আই মিন 10-এ এসে থামতেছে, ওকে। তো দুইজনই কিন্তু 10-এ এসে থামতেছে, বা আমি এইভাবে তোমাকে বলতে পারি সোজা বাংলায় যে দুইজনের কমন যে কনফ্লুয়েন্সটা, মিটিং পয়েন্ট, সেটা হচ্ছে 10, ওকে। দুইজনের যে কমন মিটিং পয়েন্ট সেটা হচ্ছে 10, 10টা মানে 10 এ আমরা বলি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 বা ফ্যাক্টর 10, ওকে। তো এই ফ্যাক্টর 10 বা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, দেখো আমি আরো একবার তোমাদেরকে বোঝাতে চাই যে কারো যদি কোনো কনফিউশন থাকে যে আমাদের এক্সট্রিনসিক পাথওয়েটা কোথায় এসে মিলিত হচ্ছে, ফ্যাক্টর 10, এই যে দেখো ফ্যাক্টর 10, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে দিয়ে গেছে সে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। আর ইন্ট্রিনসিক কেমনে আসলো, 12 কে 12 এ তে কনভার্ট হচ্ছে, 12 এ কি করতেছে, 12 এ 11 কে কনভার্ট করতেছে, 11 এ তে কনভার্ট হচ্ছে, 11 এ কি করতেছে, 11 এ 9 কে 9 কে অ্যাক্টিভেট করতেছে, 9 এতে এসে কনভার্ট হচ্ছে, রাইট? 9 এ ফ্যাক্টর 9, এবং ফ্যাক্টর 9 এ কি করতেছে, ফ্যাক্টর 9 এ ফ্যাক্টর 8 এর সাথে, ফ্যাক্টর 8 এর সাথে কম্বাইনলি মিলে অ্যাক্টিভেট করতেছে ফ্যাক্টর 10 কে। সো ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হয়ে ফ্যাক্টর 10 এতে কনভার্ট হচ্ছে, তাহলে এই ফ্যাক্টর 10 এ, তাহলে আলটিমেটলি ইন্ট্রিনসিক পাথওয়েও কিন্তু আলটিমেটলি ফ্যাক্টর 10 এতে আসতেছে, রাইট? এক্সটেন্সিভও ফ্যাক্টর 10 এতে আসতেছে। সো এই যে দেখো ভাই, দুইজনের যে কমন মিটিং পয়েন্ট সেটা হচ্ছে ফ্যাক্টর 10, আমি এটা তোমাকে বলতে চাচ্ছি। তো এই ফ্যাক্টর 10টাকে আমরা বলি প্রথম বিন অ্যাক্টিভেটর, ভাই কেন বলি সেটা একটু পরেই দেখতে পাবো, আমি আরো এটা গতকালের পড়া রিক্যাপ করতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বিন অ্যাক্টিভেটর, ওকে। দুইজনের কমন যে মিটিং পয়েন্ট কনফ্লুয়েন্স, সেটাকে আমরা কি বলতেছি ভাই, সেটাকে বলতেছি ফ্যাক্টর 10, ওকে। তো ফ্যাক্টর 10টাকে বলি আমরা প্রথম বিন অ্যাক্টিভেটর। কেন ভাই প্রথম বিন অ্যাক্টিভেটর বলি, কারণ ফ্যাক্টর 10 নিয়ে আমাদের প্রথম বিনটাকে থ্রম্বিনে কনভার্ট করে। তোমরা সবাই মনে করে দেখো যে প্রথম বিনটাকে আমাদের থ্রম্বিনে কনভার্ট করতেছে কে, এই ফ্যাক্টর 10। এই যে দেখো, দেখো এটা ফ্যাক্টর 10 সুন্দর মতো কেমন দেখছো, প্রথম বিনটাকে থ্রম্বিনে কনভার্ট করতেছে। দেন এরপরে কি হচ্ছে ভাই, এরপর থ্রম্বিনের কাজ কি তোমরা আরো এটাও জানো সবাই, থ্রম্বিন কি করবে, থ্রম্বিন যেটা করবে সেটা হচ্ছে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করবে, রাইট? ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করবে। এখন এই যে ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন আমরা পেয়ে গেলাম ভাই, এরপরে কি হবে, তো তুমি কি পাইলা, ফিব্রিন পাইলা, রাইট? ফিব্রিন পাইলা, ফিব্রিন, ফিব্রিন তোমার হাতে আছে। সো ফিব্রিন মানে কি, ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট হলো, ফ্যাক্টর 2 থেকে ফিব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর 1, সো ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর অ্যাক্টিভেটেড 1 এ তুমি কনভার্ট করলাম। আর প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর 2, তোমরা জানো এটা। তাহলে ফিব্রিন আমরা পাইলাম ভাইয়া, ফিব্রিন মেশওয়ার্ক পাইলাম, রাইট? তো ফিব্রিন মেশওয়ার্ক হচ্ছে ফিব্রিনের মনোমার। তাহলে এই ফিব্রিন মনোমার দিয়ে তোমাদের কোনো কাজ নাই, আমাদের কি দরকার, আমাদের ফিব্রিনটাকে স্ট্রং করার দরকার। তো এখন কি কে আসবে এখানে, আমাদের 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 যে কোফ্যাক্টর গুলো ছিল, লাইক ক্যালসিয়াম, ক্যালসিয়াম আসবে, লাইক আরেকটা ফ্যাক্টর আছে তোমরা সবাই জানো যেটাকে আমরা স্টেবিলাইজিং ফ্যাক্টর বলি, রাইট? সো ফ্যাক্টর 13 এগুলো আসবে, এগুলো এসে ফিব্রিন যে মনোমার ছিল, মনোমারটাকে তারা পলিমারে কনভার্ট করবে, ঠিক আছে? পলিমার মানে মানে আরো স্ট্রং, ওকে, আরো স্ট্রং একটা সাবস্টেন্স তৈরি করবে। এই যে ফিব্রিন পলিমার, সেটা আলটিমেটলি আমাদের যে প্লাটিলেটের যে প্লাগ ছিল, যে অ্যাক্টিভেটেড যে প্লাটিলেট প্লাগ আমরা অলরেডি তৈরি করে ফেলছিলাম, যে প্লাটিলেট প্লাগ ছিল সবাই মনে করে দেখো, প্লাটিলেট ক্লট, সে প্লাটিলেট ক্লটকে আলটিমেটলি সে স্টেবিলাইজ করবে। সো আলটিমেটলি আমরা ক্লট ফরমেশন করলাম হুইচ ইজ স্টেবিলাইজড, ওকে। ইয়া থ্যাংক ইউ এভার, ভেরি গুড। সো আই হোপ যে তোমরা এখন বুঝতে পারছো যে আমাদের আলটিমেট যে বোথ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশন হবে, হলো আসলে কোথায় তারা মিলিত হচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি, ওকে। সো আমি কিন্তু আর এই যে এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথওয়ে নিয়ে কথাবার্তা আপাতত বলবো না আজকে ক্লাসে।
সো খেয়াল করো, আমরা গতদিন হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি পড়াইছিলাম। সো হিমোফিলিয়া এ আমি কি পড়াচ্ছি ভাই? এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি হিমোস্টেসিস। ওকে, আমি আরো একবার বলতেছি তোমাদেরকে, সেকেন্ডারি হিমোস্টেসিস এর পিওর ডিসঅর্ডার গুলো আমরা সেগুলা পড়তেছি। পিওর ডিসঅর্ডার মানে কি ভাইয়া? পিওর ডিসঅর্ডার মানে হচ্ছে যেগুলো শুধুমাত্র আমাদের সেকেন্ডারি হিমোস্টেসিস যে ফিজিওলজি আছে, সেই ফিজিওলজিটা রেগুলেশন করতে পারে না, আই মিন অ্যাবনর্মাল ফিজিওলজি, সেই কথাগুলো পড়তেছি। শুধুমাত্র ফ্যাক্টর অ্যাবনর্মালিটিস নিয়ে প্যাথোলজি পড়তেছি আমরা। প্রাইমারি হিমোস্টেসিসে যেরকম পিওর ডিসঅর্ডার ছিল, সেকেন্ডারি হিমোস্টেসিস পিওর ডিসঅর্ডার পড়তেছি। সো পিওর ডিসঅর্ডারটা পড়ে ফেলার পরে আমরা যেটা পড়বো মেইনলি, আমাদের পিওর ডিসঅর্ডার মেইনলি পড়ানো শেষ, দু একটা জিনিস বাকি আছে। এরপর আমরা সেটা পড়বো, সেটা হচ্ছে বোথ এই ডিসঅর্ডার গুলোতে যেটা সমস্যা সেটা হচ্ছে বোথ প্লাটিলেট প্লাগ এন্ড হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, দুই জায়গাতেই সমস্যা আছে। লাইক কোনো ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বা আমাদের এই যে ভন উইলিয়ামস ডিজিজ, এগুলো হচ্ছে দুই জায়গাতেই সমস্যা। ওকে, তো এগুলো আমরা সেকেন্ডারি হিমোস্টেসিসে পড়বো এখন, যেহেতু আমাদের প্রাইমারি পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভাইয়া যেহেতু আমরা হিমোফিলিয়া এ এন্ড হিমোফিলিয়া বি পড়ে ফেলছি, আমাদের এখন আর কোনটা পড়তে হবে এখানে? একদম পিওর ডিসঅর্ডার যেটাকে আমরা বলতেছি, একটা কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর। ওকে, তো হিমোফিলিয়া এ তোমরা জানো ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, হিমোফিলিয়া বি তোমরা জানো ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। আমরা যদি এখন একটু যাই এমবোসে, আমার এমবোসে দেখো আমরা কতদিন যে পড়াইছিলাম আমাদের ডিসঅর্ডার গুলা, আমাদের ভাগ করে করে পড়ছিলাম, রাইট? কোথায় সেকেন্ডারি হিমোস্টেসিস, দেখো সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ট্রিনসিক পাথওয়ে ডিসঅর্ডার। কি ঠিক আছে? দেখছো, খেয়াল করছো যে ভাই আমাদের সেকেন্ডারি হিমোস্টেসিস এর প্যাথোলজিকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম, যে শুধুমাত্র ইন্ট্রিনসিক পাথওয়েতে সমস্যা, এক নম্বর। দুই নম্বর কি ভাইয়া? শুধুমাত্র এক্সট্রিনসিক পাথওয়েতে সমস্যা। তিন নম্বর কি ভাইয়া? তিন নম্বর হচ্ছে আমাদের দুইটা পাথওয়েতে সমস্যা, যে বোথ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক দুইটা পাথওয়েতে সমস্যা, যেটা মেইনলি আমাদের মেইন এক্সাম্পল ছিল হচ্ছে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি। সো আমরা ভাইটামিন কে ডেফিসিয়েন্সি এরপরে পড়বো। আর ডিআইসি যেটা, ডিআইসি বোথ আমরা ফেলতে পারি সেকেন্ডারি হিমোস্টেসিস এর একটা প্রবলেম, এখানে প্লাটিলোড ইনভলভ থাকে। আমরা দুইটাই ধরে নিতে পারি, যেখানে আমাদের বোথ এটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি হিমোস্টেসিস এর মিক্সড একটা প্যাথোলজি। ওকে, তাহলে আমাদের দেখো ইন্টেনসিভ প্যাথোলজি যে প্যাথোলজি গুলো ছিল সেগুলো পড়া শেষ। ওকে, হিমোফিলিয়া এ এন্ড হিমোফিলিয়া বি দুইটাই তোমাদের মেইনলি লাগবে। আর হিমোফিলিয়া সি তে যদি তোমাকে কখনো তুমি ডিজিজ এনকাউন্টার ধরে দাও তোমার এক্সামে থাকলো, বা তুমি একটা ইওয়ালডে কেস সলভ করতেছো, হিমোফিলিয়া সি তে তোমার পেশেন্টের সাইন এন্ড সিম্পটম কি থাকবে? সে একই জিনিসগুলো থাকবে, সব টিস্যু ব্লিডিং এবারে মাসল হেমাটোমা, সেই সেম জিনিস থাকবে। তুমি এখন পেশেন্টের কি করবা? কোয়াগুলেশন ফ্যাক্টর এসে করবা, মানে তুমি দেখতে যাচ্ছ যে পেশেন্টের কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্ট আছে কিনা। সো ফ্যাক্টর ডেফিসিয়েন্ট দেখতে চাইলে দেখলে পেশেন্টের ফ্যাক্টর 11 ইজ ডেফিসিয়েন্ট। ওকে, তো সেক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট কি আমি দেখি বলো তো দেখি, একজন ট্রিটমেন্ট কি দিব আমি যদি একটা পেশেন্টের হিমোফিলিয়া সি থাকে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কি হতে পারে, কি দিবা তুমি? নাম কি, সেটার নাম কি? আমি থেরাপি দিব, সেটার নাম কি? আমি নামটা শুনতে চাচ্ছি। ভেরি গুড। রিকম্বিনেন্ট না, ফ্রেশ ফ্রোজেন প্লাজমামিক 11 এ কেমন দিবে হিমোফিলিয়া সি তে? মেইল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ফ্যাক্টর 11। ওকে, রিকম্বিনেন্ট, আমি এই কথাটা শুনতে যাচ্ছি, নামটা শুনতে যাচ্ছি, যে রিকম্বিনেন্ট ফ্যাক্টর, রিকম্বিনেন্ট। ওকে, আচ্ছা। সো এক্সট্রিনসিক পাথওয়েতে দেখো যেটা আছে, এক্সট্রিনসিক পাথওয়েতে আমাদের মেইন একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি, বাট যেটা ইউজুয়ালি আনকমন। হ্যাঁ, এটা ইউজুয়ালি আনকমন, সত্যি কথা বলতে। আচ্ছা, তাহলে আমাদের শেষ ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক এর পড়াশোনা। দেখো আমি যে এক্সট্রিনসিক এর কথাটা বললাম, যে কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর বলে একটা টার্ম আছে, এটা মানে কি ভাই? কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর এর মানেটা হচ্ছে যে একটা অ্যাকুয়ার্ড অ্যান্টিবডি ডেভেলপ করবে, যেটা ফ্যাক্টর 7 এর কথাবার্তা আমরা পড়তেছি, যে আমরা যেটা পড়লাম ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি, রাইট? সো ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি বা ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সি, যেটাকে আমরা হিমোফিলিয়া এবিসি বলে টার্ম বলে আখ্যায়িত করতেছি, বাট ফ্যাক্টর 7টাকে আমরা হিমোফিলিয়া বলতে পারতেছি না। ফ্যাক্টর 7টাকে আমরা কি বলবো? আমরা বলতে পারি আইদার ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি অথবা বলতে পারি কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর। হ্যাঁ, সেখানে সমস্যাটা কি ভাইয়া? সমস্যাটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিবডি ডেভেলপ করে অ্যাকওয়ার্ড, যদি তোমার কোনো হাত নাই, সেই অ্যান্টিবডিটা ইউজুয়ালি ডেভেলপ করে এগেইনস্ট ফ্যাক্টর 7। এটা হচ্ছে মোস্ট কমন। ফ্যাক্টর 7 এর এগেইনস্টে, ফ্যাক্টর 7 এর এগেইনস্টে এই ডেফিসিয়েন্সিটা বা এই অ্যান্টিবডিটা ডেভেলপ করে। ঠিক আছে, এখন তুমি আমাকে আস্ক করতে পারো তাহলে ভাই এই ক্ষেত্রে পেশেন্টের সিম্পটম কি থাকবে? সেই সিম্পটম একই,
যে হিমোফিলিয়া এ এন্ড হিমোফিলিয়া বি এর মতো। কারণ কি? কারণ সিমটম গুলো তো আলটিমেটলি আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি সিমটম। হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি যেটার কথাই বলো না কেন, তারা আলটিমেটলি আমাদের কিসের সিমটম? ফ্যাক্টর ডেফিসিয়েন্সি সিমটম, রাইট? যে পেশেন্টের মাসল হেমাটোমা হবে, সফট টিস্যু ব্লিডিং হবে। ওকে, আচ্ছা, তো তুমি কিভাবে তুমি পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি? তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা আমি তোমাদেরকে ফ্যাক্টর, আচ্ছা, সো বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে ফ্যাক্টর 8 ডিফারেন্স ইজ মোস্ট কমন। ওকে, সো যেটা বললাম যে কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর দেখো, সেটা হচ্ছে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর যে কোনো ফ্যাক্টরই হতে পারে, বাট ফ্যাক্টর 7 এন্ড ফ্যাক্টর 8 মোস্ট কমন। ওকে, সো ফ্যাক্টর 7 এন্ড ফ্যাক্টর 8 মোস্ট কমন। ফ্যাক্টর 7 এ যেটা হয়, আমরা যেটা পড়লাম একটু আগে, অ্যামোস থেকে পড়লাম যেটা, দেখো এই যে দেখো ফ্যাক্টর 7। ওকে, সো ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি নিয়ে তোমাদের একটা পেশেন্ট যদি আসে, সেটাও আমি বলবো যে কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর। কারণটা কি? কারণ ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি সেখানে একটা অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি ডেভেলপ করে, একটা মিউটেশন ডেভেলপ করে, যেটা ইউজুয়ালি F7 জিনে মিউটেশন হয়। দেখো, বাট এটা তোমার জানার প্রয়োজন নাই, এটা হচ্ছে খুবই মলিকুলার লেভেলের পড়াশোনা। ওকে, জানার প্রয়োজন নাই, জাস্ট এটুকু মনে রাখো যে আমাদের এক্সট্রিনসিক যে পাথওয়ে গুলো আছে, তার মধ্যে শুধুমাত্র মোস্ট কমন হচ্ছে ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি। ওকে, এটুকু জানলেই হবে। আচ্ছা, তাহলে আরেকটা যে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আমরা পড়তেছি সেটা হচ্ছে ফ্যাক্টর 8। ওকে, যে কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর, যার এগেইনস্ট আমাদের অ্যান্টিবডি ডেভেলপ করে। তাহলে এক্ষেত্রে দেখো ফ্যাক্টর 8 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, ফ্যাক্টর 7 এর যে সিম্পটম গুলো তুমি পাবা সেটাও কিন্তু একই সিম্পটম গুলো তুমি পাবা। পেশেন্টের মাসল হেমাটোমা, সফট টিস্যু ব্লিডিং একই জিনিস। ফ্যাক্টর 8 এ তুমি একই জিনিস পাবা। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, মানে ডিফারেন্সটা কোথায়? মানে একটা পেশেন্ট যদি হিমোফিলিয়া এ নিয়ে আসে, একটা পেশেন্ট যদি হিমোফিলিয়া এ নিয়ে আসে, আর একটা পেশেন্ট যদি এরকম অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি এগেইনস্ট ফ্যাক্টর 8 নিয়ে আসে, যেটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর, রাইট? সেক্ষেত্রে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো ভাইয়া? এটা আসলে খুব ইন্টারেস্টিং এবং এটাই তোমার এক্সামে থাকবে। তো ক্লিনিক্যাল ফাইন্ডিং স্বাভাবিকভাবে সেম থাকবে, ল্যাব ফাইন্ডিং স্বাভাবিকভাবে সেম থাকবে। ল্যাব ফাইন্ডিং সেম মানে কি? তোমার ফ্যাক্টর 8টা যেটা, সেটা হচ্ছে কম থাকবে, ডিক্রিজ, রাইট? আমি যে আমরা ডিফারেন্সিয়েট করবো সেটা হচ্ছে নিচের লাইন থাকবে। আমি এখন যেটা বলবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খেয়াল করো, পিটিটি। পিটিটি মানে কি ভাইয়া? পিটিটি মানে হচ্ছে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইপ। এই পিটিটি দিয়ে আমরা মেইনলি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর গুলাকে এমনি ইউজুয়ালি আমরা মেজার করি, ঠিক আছে? তো যেটা বলতেছে মানেটা কি ভাইয়া? মানে হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে যে ফ্যাক্টর গুলো আছে আমাদের, মেইন কি বলো? ফ্যাক্টর 8, রাইট? ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12। এখন মনে করো ভাইয়া ফ্যাক্টর 8, এই যে ফ্যাক্টর 8 তুমি দেখতেছো, এটা ফ্যাক্টর 8 কোনো কারণে তোমার ডেফিসিয়েন্ট হইল। তাহলে ফ্যাক্টর 8 যদি তোমার ডেফিসিয়েন্ট হয়, তার মানে কি হবে ভাইয়া? তার মানে হচ্ছে আমাদের পিটিটি যেটাকে আমরা পিটিটি বলতেছি বা এপিটিটিও বলি, সেই এপিটিটি বা পিটিটি উইল রাইজ, রাইট? তাহলে কথা খেয়াল করো যে কি জন্য আমাদের এপিটিটি বাড়তেছে। এপিটিটি বাড়তেছে কারণ হচ্ছে আমাদের যে ইন্টেনসিভ যে পাথওয়ের যে ফ্যাক্টর সেটা ডেফিসিয়েন্ট। সেক্ষেত্রে কোনটা? ফ্যাক্টর 8। তাহলে উচিত কি এখন? তোমার কি উচিত? তাহলে তোমার যেটা উচিত হবে সেটা হচ্ছে তুমি ল্যাব করলা, ল্যাব করে দেখলা যে পিটিটি বেড়ে গেছে, তো তোমার ট্রিটমেন্ট কি হবে বলো? তুমি ধরে নিচ্ছ যে পেশেন্টে হিমোফিলিয়া ডেভেলপ করছে, তুমি কি করতে চাও? সেটা হচ্ছে তুমি কি করতে চাও এখন? তাহলে পেশেন্টকে নর্মাল প্লাজমা দিবা। ওকে, নর্মাল প্লাজমা দিলা, বা পেশেন্টকে যে হচ্ছে ফ্যাক্টর 8 এর যে ট্রিটমেন্ট, আমরা যদি ডেফিসিয়েন্সি হয় হিমোফিলিয়ার ক্ষেত্রে পেশেন্টের ফ্যাক্টর 8 রিপ্লেসমেন্ট দিই। পেশেন্টের ফ্যাক্টর 8 রিপ্লেসমেন্ট দিলা, তুমি হিমোফিলিয়া এ ধরে নিচ্ছ যে পেশেন্টের যেহেতু আমার ফ্যাক্টর 8 আমি কম পাচ্ছি, পেশেন্টের যেহেতু ফ্যাক্টর 8 মানে হিমোফিলিয়া সিমটম পাচ্ছি, তাহলে অবশ্যই হিমোফিলিয়া এ তুমি তো অন্য হয়ে চিন্তা করতে চাইবা না, রাইট? স্বাভাবিক, তুমি যে কেউ হলে চাইবা না। তুমি ফ্যাক্টর 8 দিলা, যদি ফ্যাক্টর 8 দিয়ে দেখলা পেশেন্টের হিস্ট্রি তুমি সেই সিমটম গুলা পাচ্ছ, বা তুমি স্টিল ল্যাব ফাইন্ডিং এ পাচ্ছ পেশেন্টের ফ্যাক্টর 8 ইজ ডেফিসিয়েন্ট, তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে এক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে আমরা এই ফ্যাক্টর 8 এর এগেইনস্ট একটা অ্যান্টিবডি ডেভেলপ করি, অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি। তো তুমি যতই ফ্যাক্টর 8 তোমার বডিতে ঢুকাও না কেন একটা পেশেন্টের, ওই অ্যান্টিবডি সে ফ্যাক্টর 8 এর এগেইনস্টে আবার কি করবে? এগেইনস্টে কাজ করবে, ফলে সেই ফ্যাক্টরটাকে ধ্বংস করবে। ওকে, সো এখানে একটা টেস্ট আছে যেটাকে আমরা বলি মিক্সিং স্টাডি। সেটা দেখো, মানে এখানে এক লাইনে লেখা আছে যেটা আমি এতক্ষণ তোমাদেরকে ডেসক্রাইব করলাম, যে পিটিটি ডাজ নট কারেক্ট ইন হিমোফিলিয়া এ। এটার মানেটা কি? বলতেছে পিটিটি ডাজ নট কারেক্ট আপন মিক্সিং নর্মাল প্লাজমা উইথ পেশেন্টস প্লাজমা।
mixing study due to inhibitor PTT does correct in hemophilia A. আচ্ছা এই কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে হিমোফিলিয়া এ নিয়ে যদি একটা পেশেন্ট তোমার কাছে আসে তাকে তুমি ফ্যাক্টর 8 দিবা, তার ল্যাব স্টাডি নরমাল স্বাভাবিক। কিন্তু কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর 8 নিয়ে তোমার কাছে যখন একটা পেশেন্ট আসবে তখন তুমি পেশেন্টটাকে ফ্যাক্টর 8 দিলে কখনোই পিটিটি কারেক্ট করতে পারবা না। ওই যে একটাই বললাম যে সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি ডেভেলপ করে ফলে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই স্টাডিটার নাম হচ্ছে মিক্সিং স্টাডি। মিক্সিং স্টাডি মানেটা হচ্ছে কি, তুমি কেমনে টেস্ট করতে পারো? টেস্ট হচ্ছে তুমি পেশেন্টের প্লাজমা নিলে, মনে করো যে পেশেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটরের পেশেন্ট, তার প্লাজমা নিবা, ঠিক আছে? প্লাজমা নেওয়ার পরে তুমি একটা নর্মাল প্লাজমা পেশেন্টের সাথে মিক্স করবা, মানে পেশেন্টের প্লাজমা, এটা হচ্ছে পেশেন্টের প্লাজমা তাতে নর্মাল প্লাজমা, দুইটা মিক্স করবা, ঠিক আছে? সো দুইটা যখন মিক্স করবা এটাকে আমরা বলতেছি মিক্সিং স্টাডি। ওকে, সো মিক্সিং স্টাডি করার পরে ইউজুয়ালি তোমার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে বা হিমোফিলিয়া এই পেশেন্টের যেটা হবে যে মিক্স করার পরে তুমি যদি পিটিটি করো পেশেন্টটা দেখবা পিটিটি টাইমটা হচ্ছে নরমাল নরমাল হয়ে গেছে, কারণ তুমি নরমাল প্লাজমা দিছো। ওকে, বাট এই ফ্যাক্টর ইনহিবিটরের একটা পেশেন্টের কখনোই এই পিটিটি নরমাল হবে না, সেটা স্টিল প্রলংড হবে। ওকে, কারণটা হচ্ছে যে তুমি নরমাল প্লাজমা দিছো, পেশেন্টের প্লাজমার সাথে মিক্স করে নরমাল প্লাজমা থেকে যে তোমার যে পেশেন্টের প্লাজমার ভিতরে যে ফ্যাক্টরগুলো ঢুকতেছে, ফ্যাক্টরগুলো ঢুকে কোনো লাভ নেই, কারণ তার অ্যান্টিবডি এগেইনস্ট অলরেডি ডেভেলপ হওয়া আছে, তো সেগুলোকে ডিস্ট্রয় করবে। ঠিক আছে, এটা নিয়ে অনেক পেঁচাইছি আমি, অনেক টেনা পাচ্ছি এই জন্য যে তুমি এটা নিয়ে প্রবাবলি তোমার ইভলভে 2টা থেকে 3টা কেস পাবা, এবং ইউ আর লাইকলি টু ফেস এ কেস ইন ইউর এক্সাম থ্রু, তুমি তোমার এক্সামে একটা কেস ফেস করতে পারো। ওকে, যে কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর এবং একটা হিমোফিলিয়া এ পেশেন্টের তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমরা বুঝতে পারছো, না বুঝলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেন যে ভাই একবার বলেন বলে তুমি কিছু। অ্যান্টিবডি কাদের ক্ষেত্রে ডেভেলপ করে? আচ্ছা, ভেরি গুড। এই যে ফ্যাক্টর ইনহিবিটর, দেখো এই কথা কিন্তু অলরেডি আগেই ডেভেলপ হয়ে আছে। খুব সুন্দর অ্যান্সার হচ্ছে এটা অটো ইমিউন। এটা কাদের ক্ষেত্রে ডেভেলপ করে? ইউ ডোন্ট নো। ওকে, সো এটা হচ্ছে কোনো অটো মানে জেনেটিক ডিজিজ না, লাইক মনে করো হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এগুলো জেনেটিক ডিজিজ, রাইট? হিমোফিলিয়া এ হচ্ছে রিসেসিভ ডিজিজ, রিসেসিভ মানে হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। আর এই যে তোমার ফ্যাক্টর যে ডেফিসিয়েন্সি গুলা অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি, যে যেখানে লেখাটা দেখবা, কথাটা লেখা দেখবো যে অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি, সেখানেই মনে করো তোমার কাজ হয়ে গেছে, তোমার এখানে জানার কিছু নাই, কারণ এটা হচ্ছে ইউজুয়ালি অটোইমিউন। ওকে, মানে হচ্ছে ইউ ডোন্ট নো যে কার ডেভেলপ করবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি। ওকে, সো আমাদের যে একদম পিওর যে ডিজঅর্ডার, যে কোয়াগুলেশন ফ্যাক্টরে কোনো সমস্যা থাকলে যে ডিজঅর্ডার গুলো ডেভেলপ করতে পারে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, সেটা আমাদের পড়া শেষ। এখন আমরা ভাইটামিন কে ডেফিসিয়েন্সি অনেক কিছু পেঁচাবো আমাদের, কারণ ভাইটামিন কে ডেফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাইটামিন কে এর সাথে কিভাবে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইনভলভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ভাইটামিন কে নিয়ে পড়াশোনার পরে আমরা আমাদের আজকে খুব বড় দুটো ডিজিজ আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিআইসি এন্ড ভন উইলব্রান্ড। পিটিটি কেন বাড়ে ভাইয়া? আমি বুঝি নাই শর্টটা, তুমি প্রশ্নটা একটু। আচ্ছা, পিটিটি কেন বাড়ে? আচ্ছা, ও হয়তো বলতে চাচ্ছে যে পিটি যেরকম বাড়ে পিটিটি কেন বাড়ে। আচ্ছা, এটা আমি একটু বলে নিই, গত ক্লাসে বলছিলাম, আজকে একটু বলে নিই। সেটা হচ্ছে দেখো, পিটি এন্ড পিটিটি জিনিসটা কি, ও তুমি গত ক্লাস করছো কিনা জানি না, হয়তো গত ক্লাস করেনি। পিটি এন্ড পিটি আমি আজকেও আমার প্ল্যান ছিল যে আমি আজকেও বলবো। আচ্ছা, সো আজকে একবার রিভিউ করে দিই জিনিসটা। হ্যাঁ, ওইটা সেকেন্ড। আচ্ছা দেখো, সো আমাদের যখন সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে কোনো ডিসঅর্ডার হয়, সবসময় মনে রাখবা টিল ডেথ, যে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে যদি কোনো ডিসঅর্ডার হয়, মানে যদি তোমার ক্লটিং ফ্যাক্টরে কোনো অবনর্মালিটিস থাকে, তুমি যদি সাসপেক্ট করো যে এই পেশেন্টটা তোমার কাছে আসছে, এই পেশেন্টের কোনো কি আছে, ক্লটিং ফ্যাক্টরের কোনো অ্যাবনর্মালিটিস আছে, তুমি সাসপেক্ট করলা, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে একটা ল্যাব টেস্ট করা। সেই ল্যাব টেস্ট দুইটা আছে, একটা হচ্ছে পিটি, একটা হচ্ছে এপিটি। ওকে, বা পিটিটি। তো পিটি মানে হচ্ছে প্রথম বিন টাইম, আর এপিটিটি বা শুধুমাত্র যদি পিটিটি বলি সেটা হচ্ছে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। প্রথম বিন টাইম আসলে কি মেজার করে আর পিটিটি কি মেজার করে এটা তোমাকে জানতে হবে। আমি এটা আজকে লাস্ট কিন্তু বলতেছি, এরপর আর বলবো না, সবাই খেয়াল করো। পিটি যেটা করে আমাদের দুইটা কাজ করে, একটা হচ্ছে কমন ফ্যাক্টর। ভাই কমন ফ্যাক্টর কি কি আছে তোমরা জানো? 1, 2, 5, 10। এক মান হচ্ছে এখানে ফিব্রিলিন হচ্ছে 1, 2, 5, 10, এই ফ্যাক্টর গুলোকে আমরা কমন ফ্যাক্টর বলি।
সো বোথ পিটি এন্ড পিটিটি দুইটাই কমন ফ্যাক্টরকে মেজার করে। তাহলে ডিফারেন্সিয়েট কেমনে করবো ভাই আমরা? সেটা হচ্ছে পিটি শুধুমাত্র এক্সট্রিনসিক ফ্যাক্টর এন্ড কমন ফ্যাক্টর, আর পিটিটি ইন্ট্রিনসিক ফ্যাক্টর এন্ড কমন ফ্যাক্টর অফ দ্য কোয়াগুলেশন কাসকেড মেজার করে। তার মানে হচ্ছে প্রথম মিনিটে আমাদের এক্সট্রিনসিক ফ্যাক্টরে বলতে আমরা যদি পিওর এক্সট্রিনসিক ফ্যাক্টরের কথা বলি শুধুমাত্র আমাদের ফ্যাক্টর 3 এন্ড ফ্যাক্টর 7 পড়ে, রাইট? তো ফ্যাক্টর 3 কে আমরা ইউজুয়ালি বাইরে রাখি, সো ফ্যাক্টর 7। তো আমরা যদি বলি প্রথম মিন টাইম আমাদের মেজার করা হচ্ছে ফ্যাক্টর 7 এর অ্যাক্টিভিটি এবং হচ্ছে কমন ফ্যাক্টর যেগুলো আছে 1 2 5 10 এর অ্যাক্টিভিটি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি বলি পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, যেটাকে আমরা পিটিটি বলতেছি, এটা কাকে মেজার করে ভাই? পিটিটি মেজার করে ইউজুয়ালি আমাদের কমন যে কোয়াগুলেশন যে পাথওয়ে আছে হচ্ছে 1 2 5 10 এবং হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমাদের এক্সট্রিনসিক ইউজুয়ালি একটা আমরা মেইন ধরি, কিন্তু ইন্ট্রিনসিক আর কি কি আছে? ইন্ট্রিনসিক হচ্ছে আমাদের খেয়াল করো, মেইন হচ্ছে 8, যদি মেইন ধরি 8, 8 এর পরে হচ্ছে 9 10 এন্ড হচ্ছে 11। ওকে, 10 না, 8 9 11 13, ঠিক আছে? 8 9 11 13। এক সেকেন্ড। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস যদি কখনো ভুল না হয়, আমি তোমাদেরকে এই দুটো জিনিস খুব ভালো মতো মাথার ভিতরে গেঁথে রাখাতে চাই। হচ্ছে কমন পাথওয়েটা তুমি মনে না রাখলেও চলতেছে। কেন ভাই? কারণ কমন পাথওয়ে বোথ এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক এর ক্ষেত্রে মেজার হচ্ছে। কমন পাথওয়ে আমাদের ইউজুয়ালি পিটি এন্ড পিটিটি দুইটাই মেজার করতেছে, রাইট? কমন পাথওয়ে। সো কমন পাথওয়ে নিয়ে তোমার চিন্তা ভাবনা না করলেও চলবে। সো কমন পাথওয়ে দুইটাই মেজার করতেছে, বাট তাদের যে ডিস্টিংগুইশিং ক্যারেক্টার সেটা হচ্ছে পিটি ইউজুয়ালি মেজার করবে 7, এটা সবসময় মনে রাখবা, আর পিটিটি মেজার করবে হচ্ছে 8 9 11 13। 13টা আমাদের প্রয়োজন নাই, 8 9 11। সো এই জিনিসগুলো কোনো ভোলা যাবে না। আমি আবার বলতেছি 12 13 এগুলাও আছে। হ্যাঁ, 12 13। সো 8 9 11 12, এইটা আমি তোমাদেরকে চাই যে তোমরা কখনোই ভুলো না। তাহলে তুমি মনে করো একটা পেশেন্টের তুমি ভাইয়া তুমি হচ্ছে সাসপেক্ট করতেছো যে পেশেন্টের কোনো কারণে ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হইতে পারে। আমি আবার বলতেছি, তুমি সাসপেক্ট করতেছো একটা পেশেন্টের ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হইতে পারে, তো তুমি সেক্ষেত্রে কি করবা? তুমি যদি একটা ভালো ফিজিশিয়ান হও, তুমি শুধুমাত্র পিটি করতে দিবা। তুমি যদি কনফিউজ হয়ে যাও, তোমার জানায় নেই আসলে যে ফ্যাক্টর 7 আসলে ইউজুয়ালি কে মেজার করে, তুমি সেক্ষেত্রে পিটিটি দুইটাই টেস্ট করতে দিবা, রাইট? তোমাকে বুঝতে হবে ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি অ্যাবনর্মালিটিস আমরা পিটি তে ইউজুয়ালি মেজার করি, আর পিটিটি হচ্ছে ফ্যাক্টর 8 9 11 12। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজে আমি ফার্স্ট আমার এখনো চোখে ভাসে। আমি ফার্স্ট হয়ে পড়াশোনা করতাম আসলে ম্যাক্সিমাম বাংলাদেশের 95% বা 98% স্টুডেন্ট যেভাবে পড়ে গাইড মুখস্থ করতাম। তো ফার্স্ট প্রফের এই 1 বছর 2 3 মাস আমার লাইফের সবচেয়ে জঘন্য সময় ছিল। আমি ঠিক 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করতাম, বাট আমার এখন আফসোস হয় যে নষ্ট করছি আমি ফার্স্ট ইয়ারটা। আচ্ছা, তো আমাকে স্যার আস্ক করছিল, তুমি আমাকে বলো যে লিভার ফেইলিওর একটা পেশেন্টের কি বাড়বে, প্রথম মিন টাইম বাড়বে না পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বাড়বে? দেখি আমাকে কে বলতে পারে উইথ এক্সপ্লেনেশন, এক লাইন এক্সপ্লেন করবে লিভার ফেইলিওর পেশেন্টের কি বাড়বে, কেন বাড়বে। আমি তোমাদেরকে আমি আমি এক্সপেক্ট করতেছি না তোমরা সবাই বলতে পারবা, আমি বোঝাবো অবশ্যই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। লিভার ফেইলিওর পেশেন্টের কেউ গুগল করবে না, অ্যান্সার দিতে পারো যে যার মধ্যে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়া, সবাই আনসার। এপিটিটি পিটি আর এপিটিটি দুইটাই পাবে, কারণ সিএফ প্রোডাকশন কমে যাবে, সিএফ কোয়াগুলেশন ফ্যাক্টর প্রোডাকশন কমে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি কথা। লিভার ফেলে মেইনলি প্রথম দিন টাইম বাড়ে, পিটি বাড়ে। ওকে, ইয়া,
কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টর 2, 7, 9, 10 লিভার থেকে আসে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া 9 তো লিভার থেকে আসে, রাইট? তাহলে কেন আমাদের হচ্ছে ইউজুয়ালি সবার আগে লিভার ফেইলিওরে ফ্যাক্টর 7 কেন এফেক্টেড হয়? কারণ আছে, সেটা অবশ্যই কারণ আছে। সো পিটি2 বাড়তে পারে, কিন্তু আমাদের মেইনলি পিটিটা বাড়বে সবার আগে, ঠিক আছে? সো এটা ডিটেলস আমি নিচেই আজকেই পড়াবো, এক্সপ্লেনেশন আজকে হবে। তো আগে শেষ করি। হ্যাঁ, আমি যেটা আমাদের কাছে শুনতে যাচ্ছিল সেটা হচ্ছে প্রথম দিন টাইম বাড়ে, আমার কাছে শুনতে যাচ্ছিল। আমি বলছিলাম প্রথম দিন টাইম বাড়ে অবশ্যই, কিন্তু ডিটেলস বলতে হয় না, কেন বাড়ে, কেন একটা বাড়বে না, হ্যান ত্যান। ইয়া 7 এর হাফ লাইফ কম, ভেরি গুড। তুমি নিজে অ্যান্সার দিয়ে দিছো, রাইট? আমি এটাই জানতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কনক্লুশন চক্রের ইউনিটটা শেষ, এটুকু আমি পড়ানোর প্রয়োজন নাই। ভাইয়া ভাইটামিন কে ডেফিসিয়েন্সি কেমনে আমাদের ইনভলভ, তাহলে এখান থেকে আমাদের ডিটেলস পড়াশোনা করতে হবে। ভাইটামিন কে ডিপেন্ডেন্ট যে কোয়াগুলেশন, এটা আমরা ফার্স্ট এইড থেকে পড়বো, ওকে? ফার্স্ট এইড থেকে। সবাই খেয়াল করো, প্লিজটা সবাই খেয়াল করো, এখানে অনেকগুলা কেস থাকবে, অনেকগুলো প্রশ্ন থাকবে। বা কমন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হাউ আইডেন্টিফাইড, মানে তুমি, আমি ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারি না তোমার কথাটা, তুমি যদি একটু আরেকটু কাইন্ডলি বলো, প্রশ্নটা স্পেসিফিকলি আস্ক করো, ফাইভ দিন। আচ্ছা, তাহলে দেখো ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন আসলে কিভাবে কাজ করতেছে। সো যেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি অর্গান কোনটা, এখানে অর্গান ইনভলভ কোনটা, লিভারে। আমাদের ভাইটামিন কেটা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ আমি কোন কন্ডিশনটাকে বলি ভাইয়া, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আমি এই কন্ডিশনটাকে বলি যখন আমাদের ভাইটামিন কেটা হচ্ছে অক্সিডাইজ থাকে, ওকে? অক্সিডাইজড ভাইটামিন কেটাকে আমরা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ বলি বা ইনঅ্যাক্টিভ থাকে। লিভারে যেটা হয়, আমাদের একটা এনজাইম আছে যেটা হচ্ছে ইপক্সাইড রিডাকটেজ, ওকে? সো কথাটা খেয়াল করো, ইপক্সাইড রিডাকটেজ, ওকে? সো এই যে একটা পেশেন্টের বা আমাদের ইউজুয়ালি নরমাল হিউম্যান বিং এর ইপক্সাইড যে রিডাকটেজ যে এনজাইমটা যেটা করতেছে, যে অক্সিডাইজ ভাইটামিন কেটাকে বা ইনঅ্যাক্টিভ ভাইটামিন কেটাকে রিডিউসড ভাইটামিন কে তে অ্যাক্টিভেট করতেছে, ওকে? রিডাকশনের মাধ্যমে। তো এখন আমাদের ভাইটামিন কেটা অ্যাক্টিভ। যখন আমাদের ভাইটামিন কেটা অ্যাক্টিভ হচ্ছে, তখন আমাদের লাভটা কি ভাইয়া, মানে আমাদের কেন লিভারে ভাইটামিন কেটা অ্যাক্টিভ হয়, কি দরকার? লাভটা এই জায়গায় যে আমাদের লিভার থেকে ইউজুয়ালি ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, মেনলি কি কি আছে, 2, 7, 9, 10, ওকে? ক্লটিং ফ্যাক্টর বা কোয়াগুলেন্ট আমি যদি বলি। আরো দুইটা সাবস্টেন্স আছে যেটাকে আমরা সি অ্যান্ড এস বলি, এই দুইটা হচ্ছে অ্যান্টাই কোয়াগুলেন্ট। তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে অ্যান্টাই কোয়াগুলেন্ট হচ্ছে সি অ্যান্ড এস, বাকি চারটা হচ্ছে কোয়াগুলেন্ট, ঠিক আছে? তাহলে এই যে লিভার থেকে যে স্ট্রাকচার গুলো আসতেছে, এগুলোকে অ্যাক্টিভ হওয়ার জন্য, আমি আবারও বলতেছি, এগুলোকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের ভাইটামিন কেটা দরকার। সেটা অবশ্যই তাকে রিডিউসড ভাইটামিন কে হতে হবে, নট অক্সিডাইজড ভাইটামিন কে, ওকে? তাহলে কিভাবে ভাই আমাদের একটা ভাইটামিন কে যখন রিডিউসড হচ্ছে অক্সিডাইজড অবস্থা থেকে, কিভাবে সেই ইনঅ্যাক্টিভ যে ফ্যাক্টর গুলো আছে যেগুলো লিভার থেকে রিলিজ হচ্ছে অ্যাক্টিভ করতেছে? এই প্রসেসটার নাম হচ্ছে গামা গ্লুটামাইল কার্বক্সিলেশন। আমি আবারও বলতেছি, যেটা হচ্ছে ভাইটামিন কে ডিপেন্ডেন্ট, রাইট? গামা গ্লুটামাইল কার্বক্সিলেশন, এই যে কার্বক্সিলেশন প্রক্রিয়া টোটালি এটা ভাইটামিন কে এর উপস্থিতিতে হয়, এটার জন্য ভাইটামিন কে দরকার। তাহলে আলটিমেটলি ভাইটামিন কে, আমি সোজা বাংলায় তোমাদেরকে বলি, ভাইটামিন কে যেটা করতেছে আমাদের ইনঅ্যাক্টিভ 2, 7, 9, 10 সি এন্ড এস কে অ্যাক্টিভ করতেছে। 2, 7, 9, 10 এই চারটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, ওকে? এন্ড সি এন্ড এস এই দুটো হচ্ছে অ্যান্টাইকোয়াগুলেন্ট। এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমি যদি একটা সাম আপ করি ভাইয়া, কিভাবে সাম আপ করবেন? একটা পেশেন্টের বা একটা নর্মাল হিউম্যান বিং এর, পেশেন্ট না বলে যদি একটা নর্মাল হিউম্যান বিং এর কথা বলি, আমাদের লিভার থেকে যে ক্লটিং ফ্যাক্টর গুলো প্রোডাকশন হয় মেইনলি 2, 7, 9, 10 সিএস, এগুলো ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি দরকার হচ্ছে? পেশেন্টের ভাইটামিন কে প্রয়োজন হচ্ছে। ভাইটামিন কে যে প্রয়োজন হচ্ছে, সে ভাইটামিন কেটাকে অ্যাক্টিভ কন্ডিশনে দরকার, নট ইনঅ্যাক্টিভ। সেই ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভটা করে কে? ইপক্সাইড রিডাকটেজ, ওকে? তাই হোক বোঝাতে পারছি। তাহলে মনে করো একটা পেশেন্টের ওয়ারাফেরিন যদি তুমি দাও, হোয়াট ইজ ওয়ারাফেরিন, যারা এখন ফার্মাকোলজি পয়েন্ট তাদের একটু বুঝতে অসুবিধা হবে।
ওয়ারাফেরিন হচ্ছে একটা অ্যান্টাইকোয়াগুলেন্ট ড্রাগ। ওকে, তবে ওয়ারাফেরিনের কথা বাদ দিয়ে যদি বলি, পেশেন্টের যদি একটা লিভার ফেইলিওর ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদের কি কি সিচুয়েশন ফেস করতে পারি, বা লিভার ফেইলিওরের একটা পেশেন্টের যে কোয়াগুলেশন ফ্যাক্টর, এই কোয়াগুলেশন ফ্যাক্টরের উপর ইফেক্টটা কি, ওকে, বা ভাইটামিন কে ডেফিসিয়েন্সির ইফেক্টটা কি, এটা তোমাকে জানতে হবে স্টেপ ওয়ানের জন্য, একদম ফ্রেশ 100% তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। সেটা কি হয় ভাইয়া, লিভার ফেইলিওর যদি একটা পেশেন্টের হয়, সেটা খেয়াল করো যে ইপক্সাইড রিডাক্টেজ যে এনজাইমটা, সেটা যেহেতু আমাদের লিভার থেকে আসতেছে, ইপক্সাইড রিডাক্টেজ, সেই এনজাইমটা টোটালি আমাদের ডেফিসিয়েন্ট হয়ে যাবে যদি পেশেন্টের লিভার ফেইলিওর ডেভেলপ করে, রাইট? তাহলে আমাদের যে অক্সিডাইজ ভাইটামিন কে, সেটাকে আমি কখনোই রিডিউস বা অ্যাক্টিভ করতে পারতেছি না। অ্যাক্টিভ যদি না করতে পারি আমি ভাইটামিন কেটাকে, সে ভাইটামিন কে কখনোই গামা গ্লুটামিল কার্বক্সিলেশন যেটাকে আমরা বলতেছি, সেটা করতে পারবে না। আলটিমেটলি ক্লটিং ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভেটেড থাকবে, বা আমি যদি সোজা বাংলায় বলি ডেফিসিয়েন্ট থাকবে। সেক্ষেত্রে তুমি তখন পিটি এপিটিটি যেটা হবে প্রলংড হবে, রাইট? একটা কন্ডিশন করো। তাহলে ভাই দুইটা এফেক্ট আছে, যে আমার এই যে টোটাল প্রসেসটার উপরে দুইটা এফেক্ট আছে, একটা ভাইটামিন কে এর ইফেক্ট আর একটা লিভারের ইফেক্ট, দুইটাই নরমাল থাকা লাগবে। তাহলে একটা লিভার ফেলিয়ার পেশেন্টের ঠিক এইভাবে পিটি বা এপিটিটি প্রলংড হইতে পারে, আশা করি বুঝতে পারছো, বা ক্লটিং ফ্যাক্টরের অ্যাবনর্মালিটিস হতে পারে। তো তুমি এখন আস্ক করতে পারো যে ভাই তাহলে একটা পেশেন্টের ভাইটামিন কে ডেফিসিয়েন্সি হলে তার ইফেক্টটা কি হতে পারে। খেয়াল করো যে তোমার পেশেন্টের লিভারে কোনো সমস্যা নেই, বাট ভাইটামিন কে ডেফিসিয়েন্ট, সো লিভার ঠিকঠাক মতো ইপক্সাইড রিডাক্টেজ প্রডিউস করতেছে, বাট পেশেন্টের যদি ভাইটামিন কেটাই ডেফিসিয়েন্ট থাকে, তাহলে যতই তোমার হাতে ইপক্সাইড রিডাক্টেজ থাকুক, কিন্তু কখনোই তোমার ক্লটিং ফ্যাক্টরগুলোকে ম্যাচিউর কার্বক্সিলেটেড করতে পারতেছে না। ওকে, সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। তাহলে এখন খেয়াল করো আমি যেটা পড়াতে যাচ্ছি, যে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের সিনথেসিস, ডিক্রিজ সিনথেসিস অফ ফ্যাক্টর 2, 7, 9, 10, প্রোটিন সি, প্রোটিন এস। আচ্ছা, তাহলে এই যে ওয়ারাফেরিন অথবা লিভার ফেইলার, দুইটাতে কি হচ্ছে আমাদের ইপক্সাইড যে রিডাক্টেজ, এই দুইটা ডেফিসিয়েন্ট হচ্ছে, ওকে, কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা পেশেন্টের, মনে করো একটা পেশেন্ট কোনো কারণে যদি পেশেন্ট ওয়ারাফেরিনে থাকে, কথাটা খেয়াল করো যে ভাইটামিন কে অ্যাডমিনিস্ট্রেশন ক্যান পটেনশিয়ালি রিভার্স ইনহিবিটরি ইফেক্ট অফ ওয়ারাফেরিন অন ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস। আচ্ছা, মানেটা কি ভাই? এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হচ্ছে একটা পেশেন্ট মনে করো তার কি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা আমাদের হার্টের অ্যাবনর্মাল রিদম, যদি সোজা বাংলায় বলি, ডিটেলসে না যাই। তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট হচ্ছে তুমি পেশেন্টকে দীর্ঘদিন ওয়ারাফেরিন দেওয়া লাগবে, অ্যাসপিরিন অথবা ওয়ারাফেরিন, অ্যান্টাইকোয়াগুলেন্ট, এগুলোকে আমরা কি বলি জানো? ইউজুয়ালি আমেরিকাতে ব্লাড থিনার বলে, ব্লাড থিনার। আমি অ্যান্টাইকোয়াগুলেন্ট আমরা ইউজুয়ালি ইউজ করি, বাট ইউজুয়ালি ওখানে ডক্টররা ব্লাড থিনার ইউজ করে, কারণ ব্লাড থিনার বললে পেশেন্টটা বুঝে সহজে। সো মনে করো ভাইটামিন কে পেশেন্ট, সরি মনে করো ওয়ারাফেরিন একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ওয়ারাফেরিন আছে, ঠিক আছে? এখন সেই পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, সে ওয়ারাফেরিন আছে, হঠাৎ করে সে জিআই ব্লিডিং ডেভেলপ করলো, তোমার ফার্স্ট স্টেপ কি হবে দেখি আমাকে বলো। তোমার ফার্স্ট স্টেপটা কি? এই পেশেন্টটা তুমি যে ট্রিট করবে, এখন জিআই ব্লিড তুমি ট্রিট করবে, রাইট? তোমার ফার্স্ট স্টেপ শুড বি হোয়াট? ফারদিন একটা প্রশ্ন করছে, আচ্ছা এটা আমি পরে দেখতেছি, আমি আগে টপিকটা পড়াই ফেলে দেন তোমাকে আমি অ্যান্সার দিব। জাহারা, ভেরি গুড। জাহারা বোধহয় আমি থার্ড ব্যাচ স্টুডেন্ট, শি ইজ সো রেসপন্সিভ। I don't know if I am pronouncing your name correctly. Jahra খুব সম্ভবত। সাদিয়া, ইয়া, স্টাফওয়ারফিন, আকাশ, ইয়া, ভাইটামিন কে অ্যাডমিনিস্ট্রেশন, নট দ্য অ্যান্সার আই ওয়ান্টেড। আমি জানতে চাইছি যে তুমি ইমিডিয়েটলি কি করবে, ইমিডিয়েটলি ওয়ারাফাইন স্টপ করবা। আয়াশা, ইয়েস। আভা, ইমান, no, not infuse vitamin K, stop warfarin, stop warfarin. Navmeet, yes, removal of blood thinner medication, very good, stop warfarin, right? So আমি পেশেন্টকে আগে স্টপ ওয়ারাফেরিন করবো, ওয়ারাফেরিনটাকে স্টপ করবো, যেহেতু এটা অ্যান্টাইকোয়াগুলেন্ট। সো এটা পেশেন্টের ব্লিডিং ডেভেলপ করছে, ব্লিডিং ডেভেলপ করলে অবভিয়াসলি যদি পেশেন্ট কোনো অ্যান্টাইকোয়াগুলেন্টে থাকে, আমার প্রথম কাজ হচ্ছে সেটা স্টপ করা। ভেরি গুড, আমি এটাই তোমাদেরকে জানতে চাচ্ছি তোমার কাছে। ভেরি গুড, দিস ভেরি ভেরি ইমপ্রেসিভ, সো মাচ ইমপ্রেসিভ। সো এখন তাহলে তুমি কি করবা?
সবার আগে যেটা করবা সেটা হচ্ছে ওয়ারাফাইনটাকে স্টপ করবা। এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে পেশেন্টকে ভাইটামিন কে দিতে পারো, রাইট? ভাই কেন? কারণ ভাইটামিন কে যেটা করতে পারে সেটা হচ্ছে, খেয়াল করো ভাইটামিন কে, ওয়ারাফাইন কি করতেছে? ওয়ারাফাইন আমাদের অ্যান্টাই কোয়াগুলেন্ট হিসেবে কাজ করতেছে, রাইট? অ্যান্টাই কোয়াগুলেন্ট কি কি অ্যান্টাই মানে কি কি ফ্যাক্টরের এগেইনস্টে সে কাজ করতেছে? দেখো ওয়ারাফাইন কাজ করতেছে কোথায়, ওয়ারাফাইনের মেকানিজম অফ অ্যাকশনটা খেয়াল করো। ওয়ারাফাইন কাজ করতেছে যে ইপক্সাইড যে রিডাকটেজ এনজাইমটা আছে লিভারে, সেটাকে ইনহিবিট করতেছে। তার মানে ওয়ারাফাইনের কাজ হচ্ছে লিভার বেস যে ক্লটিং ফ্যাক্টর চারটা আছে তাকে ইনহিবিট করা, রাইট? তাহলে এখন যদি তুমি ভাইটামিন কে দাও, ভাইটামিন কে মানে কি করবে ভাইয়া? তাহলে ভাইটামিন কে হচ্ছে ওয়ারাফাইনের উল্টা দিকে কাজ করবে। মানে ভাইটামিন কে তাহলে এই চারটা ক্লটিং যে ফ্যাক্টর সেটা সিনথেসিসে হেল্প করবে, রাইট? তাহলে তুমি কি করতে পারো ওয়ারাফাইনের এগেইনস্টে কি করতে পারো? ওয়ারাফাইন কি করতেছে? ওয়ারাফাইন ঠিকই একদমই, আমি যদি সোজা বাংলায় বলি, ভাইটামিন কে এর কাজটাকে ইনহিবিট করতেছে, রাইট? তাহলে এখন ওয়ারাফাইন স্টপ করে তুমি পেশেন্টকে ভাইটামিন কে দিবা। কথা হচ্ছে ভাই আমি যদি ভাইটামিন কে দিই, তো ভাইটামিন কেটা হচ্ছে তুমি নিজেই চিন্তা করো, ভাইটামিন কে তোমার বডিতে ঢুকবে, ফ্যাক্টর গুলো সিনথেসিস হবে, ইট টেক্স টাইম, রাইট? ইট টেক্স টাইম। তো তুমি ভাইটামিন কে অবভিয়াসলি পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারো পটেনশিয়ালি যদি রিভার্স করতে চাও ইনহিবিটরি ইফেক্ট অফ ওয়ারাফারিন অন ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস। আর তোমার যদি মনে হয় যে তুমি ইমিডিয়েটলি পেশেন্টকে ট্রিট করতে চাও, মানে হচ্ছে তোমার সিভিয়ার ব্লিডিং ডেভেলপ করছে, তুমি তখন ভাইটামিন কে দিয়ে আসলে কোনো লাভ নাই, কারণ ভাইটামিন কে কাজ করতে একটু সময় নেয়। তোমাকে ইমিডিয়েটলি কি করতে হবে? ক্লটিং ফ্যাক্টর গুলো দেওয়া লাগবে, যেটার জন্য তোমার অপশন কি হতে পারে? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। এই যে জিনিসগুলা, ভাইয়া ফ্রেশ ফ্রোজেন প্লাজমা জিনিসটা আসলে কি? প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট ভাইয়া জিনিসগুলা কি? এগুলো না আমার ফার্স্ট ইয়ারে আমার মাথায় আসতো প্রশ্ন। সেগুলো আমাদের আসলে পড়ানোর কেউ নাই সত্যি কথা বলতে। সো ডোন্ট ওয়ারি, এখন টেনশন নেই, আমি অবশ্যই তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবো। এটা কয়েকটা ক্লাস পরেই আছে এগুলো, ওকে? আচ্ছা, তো এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো ইউজুয়ালি তোমাকে সোজা বাংলা এখন বলতেছি ক্লটিং ফ্যাক্টর। তুমি ইউজুয়ালি ডিরেক্ট পেশেন্টকে ক্লটিং ফ্যাক্টর দিচ্ছ, ক্লটিং ফ্যাক্টর তৈরি হতে তো সময় লাগে। তুমি ভাইটামিন কে দিলে পেশেন্টকে তুমি ডিরেক্টলি ক্লটিং দিচ্ছ না, ফ্যাক্টর দিচ্ছ না, রাইট? ফ্যাক্টর তৈরির কিছু উপায় বের করে দিচ্ছ ভাইটামিন কে। তো তুমি ডিরেক্ট তার চাইতে যদি ফ্যাক্টরও দিয়ে দাও তাহলে পেশেন্ট সেভ হবে। আই হোপ বুঝতে পারছো। এখন যারা পেডিয়াট করছো তারা অনেকে জানো যে নিওনার্সদের আমরা ইউজুয়ালি ভাইটামিন কে ইনজেকশন দিই, অনেকে জানো কেন দিই, সেটার অ্যান্সার তুমি আজকে পেয়ে গেলা। নিওনেটসদের ইউজুয়ালি আমাদের যে গাটটা থাকে স্মল এন্ড লার্জ ইন্টেস্টাইন, সেটা ইম্যাচিউর থাকে, ওকে? সেটা ইউজুয়ালি ইম্যাচিউর থাকে। আর তোমরা অনেকে জানো না, আজকে জেনে রাখো যে আমাদের যে গাটের যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো ইউজুয়ালি ভাইটামিন কে প্রডিউস করে এন্ডোজেনাসলি, ওকে? তাহলে একটা বাচ্চার যেহেতু গাটটা আমাদের হচ্ছে ম্যাচিউর না, সেহেতু কি হবে, আমাদের গাট থেকে ব্যাকটেরিয়া প্রডিউস হবে না, তাহলে ভাইটামিন কে আমি পাবো না বাচ্চাদের ক্ষেত্রে। এই জন্য আমাদের বাচ্চাদের ভাইটামিন কে দিই ইনজেকশন একটা ইন্টারন্সকুলার। কেন? যাতে কোনো কারণে কোনো ব্লিডিং ডেভেলপ না করে, ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টর 7 হচ্ছে হাফ লাইফ হচ্ছে শর্টেস্ট, আর ফ্যাক্টর 2 হচ্ছে লংগেস্ট হাফ লাইফ। জন্য দেখো, আই হোপ তোমরা বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, তো অ্যান্টাই কোয়াগুলেশন আমরা পড়বো একটু পরে পড়বো, আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি না। এক্স্যাক্টলি, স্টেরাইল থাকে। ভেরি গুড শারমিন। আচ্ছা, এখন ফারদিন একটা প্রশ্ন করছিল হয়তো, দেখি একটু আমি। ভাইয়া কমন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হাউ আইডেন্টিফাইড পিটিটি উইল ইনক্রিজ অর বোথ এন্ড হুইচ? আচ্ছা, কমন ফ্যাক্টর যদি একটা পেশেন্টের ডেফিসিয়েন্সি হয় তাহলে তো অবশ্যই বোথ পিটি এন্ড পিটিটি দুইটাই বাড়বে। ভেরি গুড। একটা পেশেন্টের যদি ফ্যাক্টর 10 ডেফিসিয়েন্ট হয় তাহলে তার বোথ পিটি এন্ড পিটিটি দুইটাই বাড়বে। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন ফারদিন। আচ্ছা, তো চলো আমরা এখন প্যাথোমা থেকে ভাইটামিন কে ডেফিসিয়েন্সিটা পড়ে ফেলি, হ্যাঁ? আচ্ছা, নিচে যেটুকু আছে দেখো, যে নিচে যেটুকু আছে ফার্স্ট এইডে, এটা হচ্ছে আমাদের অ্যান্টাইকোয়াগুলেন্টের পড়াশোনা। এই যেটুকু আমরা, এটা হচ্ছে পরে পড়বো। অ্যান্টাইকোয়াগুলেশন হচ্ছে আমাদের পরের টপিক, তো এখন এটা পড়ে লাভ নেই, এটা তোমাদের এখন মাথায় না দেওয়া উচিত। আচ্ছা, সো আমরা যেটা প্যাথোলজিতে আছে এখন প্যাথোলজিতে থাকি। তো দেখো ভাইটামিন কে ডেফিসিয়েন্সি সেম জিনিস, সেখানে আমাদের নতুন এক্সট্রা কিছু নাই। প্যাথোমাতে ডিসচার্জ দ্য ফাংশন অফ মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টরস, ভাইটামিন কে ইজ অ্যাক্টিভেটেড বাই এই হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আচ্ছা, ডেফিসিয়েন্সি আকাশে নিউবর্ন কেন দিবা, এটা পড়ে ফেললাম অলরেডি, তুমি এখন জানো। আচ্ছা, আমি দুটো জিনিস বলতে চাই, হ্যাঁ, এখানে দুটো জিনিস এক্সট্রা আছে। সো আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার দিস। নাম্বার 1 কি ভাইয়া? সেটা হচ্ছে একটা পেশেন্ট যদি লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপিতে থাকে, তুমি নিজে তোমার ব্রেনটাতে চিন্তা করো, একটা পেশেন্ট যদি লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপিতে থাকে, ইউজুয়ালি যে অ্যান্টিবায়োটিক গুলো আমাদের জিআই ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে, সেক্ষেত্রে পেশেন্টের ব্যাকটেরিয়া কিন্তু জিআই গাটে, আই মিন গাটের যে ব্যাকটেরিয়া, সেগুলো ভাইটামিন কে সিনথেসিস করতে পারবে না স্বাভাবিকভাবে, রাইট? সো
ভাইটামিন কে ডেফিসিয়েন্সি কিন্তু ডেভেলপ করতে পারে একটা পেশেন্টের, যে লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপি কেউ থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন, বাট কারো মাথায় থাকে না এটা। তাহলে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি কখন হয়? ইউজুয়ালি একটা হচ্ছে বাচ্চাদের, কেন হয় সেটা এখন তোমরা জানো, বাচ্চাদের ভালো। দুই হচ্ছে লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপি। 3 নাম্বার মোস্ট কমন কজ, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পেশেন্ট যদি আমাদের ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করে, রাইট? সো ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন কিন্তু শুধু বাংলায় বলি। ফ্যাট, মনে করো একটা পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তোমার সবার জন্য ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, তাই না? সো একটা পেশেন্টের যদি ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন থাকে, ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন মানে কি? তার ফ্যাট সলিউবল যে ভাইটামিনস গুলো আছে, ভাইটামিন এ, ডি, ই এন্ড কে, এগুলো অ্যাবজর্পশন হবে না, রাইট? তাহলে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। সো ম্যাল অ্যাবজর্পশন একটা কজ, লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপি একটা কজ, আর নিওনাটস তো তুমি জানোই। ইউজুয়ালি কোন কন্ডিশনের মধ্যে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি ডেভেলপ করে সেই জিনিস কিন্তু আমরা পড়লাম, ওকে? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কিন্তু খুব যে পিওর যে কজ গুলো আছে ভাইয়া, সেকেন্ডারি হিমোস্টেসিসের প্যাথোলজি আমরা সেগুলো পড়তেছি, ঠিক আছে? আর কিছু আছে ভাই, আর দুইটা ছোট ছোট কন্ডিশন আছে যেটা আমরা পড়বো। দেখো, আচ্ছা, লিভার ফেলিওর, যেটা আমরা অলরেডি কথা বলে ফেলছি, হচ্ছে লার্জ ভলিউম ট্রান্সফিউশন। এই দুটো আমাদের কিন্তু সেকেন্ডারি হিমোস্টেসিসের প্যাথোলজি শেষ করা। আচ্ছা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, এফএফপি মানে হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, পিসিসি মানে হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। এগুলা ইউজুয়ালি হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টর, এগুলোর ভিতরে ডিরেক্ট ফ্যাক্টর থাকে, ওকে? লাইক প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট আমি যদি ভুল না করি হয়তো 2, 7, 9, 10 থাকে। তো তুমি এই ফ্যাক্টরগুলো ডিরেক্ট, এগুলো নিয়ে তোমাকে ডিটেলস পড়াবো, এটা আমি তখন বলছি। যেগুলো ডিরেক্ট তুমি যদি ঢুকাইতে পারো একটা পেশেন্টের বডিতে, তাহলে তো তোমার ভাইটামিন কে দেওয়ার সময় তোমাকে ওয়েট করতে হচ্ছে যে ভাইটামিন কে তখন কখন বডিতে ঢুকবে, বডিতে ঢুকে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করবে, রাইট? তার চাইতে বেটার তুমি ডিরেক্ট ফ্যাক্টর ঢুকাই দাও, তাহলে সেটা একটু দ্রুত কাজ করবে, এটাই বলতে চাইছিলাম আমি। আচ্ছা, আই হোপ এখন বুঝতে পারছো। যাহারা লিভার ফেইলার, দেখো লিভার ফেইলার হচ্ছে ডিক্রিজ, আমার কি হচ্ছে ভাইয়া লিভার ফেইলারে? ডিক্রিজ প্রোডাকশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস এন্ড ইন ডিক্রিজড অ্যাক্টিভেশন অফ ভাইটামিন কে বাই ইপক্সাইড রিডাক্টেস, ইয়া। তাহলে ইউজুয়ালি তুমি বুঝতে পারছো যে লিভার ফেইলার আমাদের কি জিনিস কি ডেভেলপ করতেছে ইউজুয়ালি? আমাদের প্রোডাকশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টর 2, 7, 9, 10 সেটা কমে যাচ্ছে, এবং আমাদের যে ভাইটামিন কে অ্যাক্টিভেশন হচ্ছে, ভাইটামিন কে কে আমরা কেমন অ্যাক্টিভেট করি? ভাইটামিন কে কে অ্যাক্টিভেট করি বাই ইপক্সাইড রিডাক্টেস, রাইট? সেই ইপক্সাইড রিডাক্টেস কোথায় থাকে? সেটা কিন্তু লিভারে থাকে। সো আলটিমেটলি এটার কিন্তু অ্যাক্টিভেশন কমে যাচ্ছে। সো পেশেন্টের লিভার ফেলারের ইফেক্টটা কি আলটিমেটলি? কোয়াগুলেশনের উপরে ইফেক্ট হচ্ছে প্রথম বিন টাইমটা প্রলং হয়ে যাও, ওকে? আচ্ছা, প্রথম বিন টাইমটা প্রলং হয়ে যাবে, আমি আবার বলতেছি প্রথম বিন টাইম প্রলং হয়ে যাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিভার ফেলারে একটা পেশেন্টের কি পাবো? প্রথম বিন টাইম প্রলং। আচ্ছা, আরেকটা হচ্ছে লার্জ ভলিউম ট্রান্সফিউশন। লার্জ ভলিউম ট্রান্সফিউশন মানেটা কি? মানে একটা পেশেন্টের অনেক, যদি তুমি অনেক বেশি ব্লাড ট্রান্সফিউশন করো, অনেক বেশি, যেটা প্রয়োজনের তুলনায় বেশি, তাহলে তারা যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে ডাইলিউট করবে, ফলে আলটিমেটলি রিলেটিভ ডেফিসিয়েন্সি তৈরি করবে, যে পেশেন্টের ভেতরে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে, বাট ইউজুয়ালি পেশেন্টের ফ্যাক্টর ডেফিসিয়েন্সি নাই, শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশনের কারণে একটা ডাইলিউশনের একটা ইফেক্ট থাকে, ওকে? সো দ্যাটস ইট। তাহলে খেয়াল করো আমাদের আমরা কি কি পড়লাম ভাই গত ক্লাসে এবং আজকে। সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হিমোস্টেসিস এর ফিজিওলজি, কিভাবে কাজ করে, এবং প্যাথোলজি, সেকেন্ডারি হিমোস্টেসিস এর ডিসঅর্ডার কি কি আছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি, কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর, এগুলো কি? এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক পাথওয়ে ডেফিসিয়েন্সি। ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি কি? এক্সট্রিনসিক পাথওয়ে ডেফিসিয়েন্সি, ওকে? দেন আর কি কি আছে মিক্সড, যে ভাই বোথ ইন্ট্রিনসিক এন্ড বোথ এক্সট্রিনসিক, দুইটা পাথওয়েতে সমস্যা কোথায়? এই যে ভাইটামিন কে ডেফিসিয়েন্সি, কারণ ভাইটামিন কে ডেফিসিয়েন্সি 2, 7, 9, 10, রাইট? আমাদের দেখো বোথ এক্সট্রিনসিক বোথ ইন্ট্রিনসিক, দুইটা পাথওয়ে এখানে ইনভলভড। সো আমরা এগুলো পড়াশোনা করে ফেললাম। দেন আমাদের লিভার ফেইলিওর, লার্জ ভলিউম ট্রান্সফিউশনে এগুলো কিভাবে পেশেন্টের ক্লটিং ফ্যাক্টরকে এফেক্ট করে সেগুলো আমরা পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি হিমোস্টেসিস, দুইটা অ্যাবনর্মাল ফিজিওলজি ইনভলভ, আই মিন বোথ প্রাইমারি হিমোস্টেসিসের সমস্যা এন্ড সেকেন্ডারি হিমোস্টেসিস সমস্যা, এরকম কিছু ডিজিজ আছে, কি সেটা ভাইয়া? ভন উইলবার্ন ডিজিজ এন্ড ডিআইসি। আই কান্ট এমফাসাইজ এনাফ যে আসলে কত বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো আমরা এই দুটো জিনিস পড়বো। তার আগে হচ্ছে নো প্রবলেম। আচ্ছা, উইল দেয়ার বি এনি চেঞ্জ অফ পিরিয়ড, ওকে? ভেরি গুড প্রশ্ন, আমি এটা আনসার দিব। তো তার আগে আমরা একটা 2 মিনিটের ব্রেক নিই, হ্যাঁ? আমরা 1 ঘন্টা 10 মিনিট অলরেডি পক পক করে ফেলছি। তো আমরা 2-3 মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করবো, ওকে?
আচ্ছা, সো ওয়েলকাম এগেন। আচ্ছা, সো আমার এখানে একটা কথা প্রশ্ন ছিল, আমি একবার লেট মি চেক এগেন প্রশ্নটা। ভাইয়া এপিটিটি বাড়বে কিনা, রাইট? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তোমরা সবাই? থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে আমি একটু যেহেতু সিকনেস থেকে একটু উঠলাম, হ্যাঁ, আচ্ছা তোমাদের সাথে বলাই হলো না ঠিক হইলাম কেমনে। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে ইউএসএ তে ওয়েদারটা আসলে খুবই ভালো, বুঝছো? মানে হিউমিডিটি অনেক কম থাকে ইউজুয়ালি, 60%। আলহামদুলিল্লাহ, এখন টুম্পা অনেক ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে ওয়েদারটা অনেক ভালো, ওয়েদারটা এমন ভালো, আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে প্রথম 7 দিন মনে করো আমার তো অবভিয়াসলি নিউ ইয়র্ক সিটি টেকনোলজির দিক থেকে সবচেয়ে মোস্ট অ্যাডভান্সড, তাই না? ইন দিস ইউনিভার্স একটা কথা বলি তো নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। নিউ ইয়র্ক সিটি সাবওয়ে বোধহয় কত সালে, আমার এক্স্যাক্টলি মনে নেই, তোমরা জানো কি জানি না। নিউ ইয়র্ক সিটি সাবওয়ে বোধহয় 1900 সালের দিকে এরকম বোধহয়, রাইট? প্রথম 1900 প্রথম দিকে অথবা 1800 শেষের দিকে এরকম বোধহয় চালু হয়েছে। সে 100-150 বছর আগে। 100-150 বছর আগে মানুষের মাথায় এরকম আইডিয়া কেমনে আসলো আমার সিরিয়াসলি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মানে যখন নিউ ইয়র্কে যাবা তখন আমার কথা মনে পড়বে যে নাইট প্লাজার কথাটা বলছিল। ওদের টোটাল নিউ ইয়র্ক সিটিতে, মানে আমেরিকা, টোটাল আমেরিকার কথা না, নিউ ইয়র্ক সিটিতে টোটাল 500 কিলোমিটার সাবওয়ে। ক্যান ইউ ইমাজিন? মানে বাংলাদেশে যে আমাদের সাবওয়ে, সাবওয়ে ঠিক না আমাদের এটা, এটাকে মেট্রো রেল বলতেছে, রাইট? যে আমাদের ইউজুয়ালি মাটির উপরে আর ওদের সব মাটির নিচে। তো আমাদের 8 কিলোমিটার, আমাদের না 10 কিলোমিটার মধ্যে হচ্ছে, তাতেই এত কাহিনী। এরকম 500 or 700 এরকম কিলোমিটার, আমি এক্সাক্ট নাম্বারটা বলে গেছি। যেটা হলো সাবওয়ে 100-150 বছর আগে। মানে তোমার কোনো, মানে কি বলবো, আইডিয়া নাই যে এত কমপ্লিকেটেড, বুঝছো? তো আমি প্রথম 7 দিন আমার একটু কষ্ট হয়েছে। আমি সবাই নাকি নিউ ইয়র্ক সিটিতে প্রথমে হারায় যায় এক স্টেশন থেকে স্টেশন, যে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন হারাই নাই কখনো। তো জিপিএসটা যদি তোমার কাছে থাকে, জিপিএস ইউজ করতে পারো, তো ইউজুয়ালি সমস্যা আমার হয়নি। আমার প্রচুর হাঁটতে হয়েছে, আমাকে এক স্টেশন থেকে এক স্টেশনে যাইতে হয়েছে। তো আমি সারাদিন অনেক বেশি হাঁটতাম, আমার কখনো টায়ার্ড লাগতো না, আমি যেটা বলতে চাচ্ছি। আর বাংলাদেশে এসে আসলে আমাদের এখানে ঢাকাতে আমার 3 মাস, আমি 25 বছর বাংলাদেশে আছি, রাইট? আমি 25, আমি 25 বছর বাংলাদেশে আছি। তো 25 বছর বাংলাদেশে থেকে আমি যদি এখন বলি যে আমার 3 মাস আমেরিকা থেকে আমার এখন বাংলাদেশে ভালো লাগতেছে, আই নো ইট সাউন্ডস উইয়ার্ড, বাট দিস ইজ ট্রু। মানে এক জায়গা থেকে যেহেতু অলরেডি থেকে এসেছি এবং এত সুন্দর ওয়েদার, আমার রিয়েলি লাইক আই এম ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, সত্যি কথা বলতে, টু কোপ আপ। সো আমাদের এখানে যেহেতু হিউমিডিটিটা অনেক বেশি, এবং ঢাকাতে আসলে এত অসহ্য লেভেলের ট্রাফিক। মানে আমি একদিন বাইরে গেছিলাম, একটা কাজ ছিল। আমি এখন হচ্ছে ল্যান্ড করার 1 দিন বা 1.5 দিন পরে, তো বাইরে গেছি বোধহয়, আমি জাস্ট মনে করি মামতো বাস স্ট্যান্ড পর্যন্ত গেছি। আমি বাসায় এসে আমি অসুস্থ হয়ে গেছি, এবং ইউজুয়ালি আমার ওখান থেকেই শরীরটা খারাপ হয়েছে, যে আমার ওয়েদার চেঞ্জের কারণে। আমি একটা জায়গায় ছিলাম, ওখানেও নিউ ইয়র্কের সামার ছিল, কিন্তু এরকম খুবই জঘন্য হিউমিডিটি ওয়েদার বা এরকম বাজে অবস্থা ছিল না, যেটা আমাদের বাংলাদেশে। আমার লাইক স্কিন লিটারালি বাইরে গেলে আমার মনে হয় স্কিনে মানে ব্লিস্টার হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, স্কিন জ্বলা শুরু করে, বার্নিং হয়, বার্নিং। আমার আসলে এত গরম লাগে, তো এই জন্য অসুস্থ হয়ে গেলাম, সত্যি কথা বলতে। আচ্ছা, সো প্রশ্ন যেটা করছে ফারদিন, সো খুবই জোস একটা প্রশ্ন হয়েছে। এই প্রশ্নটা আমি অ্যান্সার দিব ভাবতেছিলাম একটু পরে সময়। আচ্ছা, অ্যান্সারটা আমি দিতে ভাইয়া, তাহলে লিভার ডিজিজে আমার কি হবে? লিভার ডিজিজে আমি কি বোধ পিটি বাড়বে, না দুইটাই এপিটি এন্ড এপিটি দুইটাই বাড়বে, কি হবে আসলে? তুমি নিজের কমন সেন্স দিয়ে চিন্তা করো যে লিভার আমাদের ইউজুয়ালি প্রোটিন সিনথেসিস করে, রাইট? প্রথম দিন কিন্তু প্রোটিন প্রোটিন প্রোটিন। সো একটা পেশেন্টের মনে করো আমি লিভার ফেলিওরটাকে দুইটা ভাবে ভাগ করতে চাই। একটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর, এএফ যদি আমি বলি, ক্রনিক লিভার ডিজিজ যেটাকে আমরা সিএল। সো দুইটা কন্ডিশন তোমাকে আমি ডিসকাস করব। সো অ্যাকিউট লিভার ফেলিওর কি হচ্ছে দেখো, একটা পেশেন্টের হঠাৎ করে লিভার ফেলিওর হচ্ছে, রাইট? সো হঠাৎ করে লিভার ফেলিওর যদি হয়, মনে করো পেশেন্ট হঠাৎ করে প্রোটিন সিনথেসিস বন্ধ করে দিল বা ক্লটিং প্রোটিন সিনথেসিস বন্ধ করে দিল। আমি তোমাদেরকে খুব ভালো মতো চিন্তা করাতে শেখাতে চাই যে হঠাৎ করে বন্ধ করে দিল, বাট তোমার যে 2, 7, 9, 10 এগুলো হঠাৎ করে বন্ধ, কিন্তু প্রোডাকশন তো একটু আগে হচ্ছিল, রাইট? আগেও তো হচ্ছিল।
যে হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে সবচেয়ে মোস্ট এফেক্টেড হবে 7, কারণ ফ্যাক্টর 7 যতই প্রডিউস হোক না কেন তার হাফ লাইফ হচ্ছে খুবই শর্ট। হাফ লাইফ শর্ট মানে কি ভাই, তারা খুব দ্রুত ডিস্ট্রয় হয়ে যায়, দ্রুত কনজিউম হয়ে যায়। ফলে ফ্যাক্টর 7 সবার আগে কমবে। আর ওই ফ্যাক্টর 2, 9, 10 এদের কমতে কিছু সময় লাগবে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তাদের ব্লাডে কমে একটা জায়গায় আসতে, যে জায়গাটাতে ইউজুয়ালি প্যাথোলজিক আমরা বলতেছি, যে লেভেলটাকে প্যাথোলজিক লেভেল বলতেছি, সেই লেভেলটা আসতে একটা সময় পর্যন্ত লাগবে, একটা সময় লাগবে। সো সবার আগে ফ্যাক্টর 7টা কমবে, যেহেতু ফ্যাক্টর 7 এর হাফ লাইফ সবচেয়ে শর্ট, রাইট? তাহলে অ্যাকিউট লিভার ফেলিয়ার তুমি একটা পেশেন্টের যেটা পাবা ভাইয়া, পিটি প্রোলংড পাবা। ওকে, আমি যেটা বলতেছি সবার আগে পিটি প্রোলংড পাবে। দেন কিছু সময় পরে পেশেন্টের যে 2, 9 আর 10 ছিল, এখন মনে করো 9 ডেফিসিয়েন্ট হয়ে গেছে, পেশেন্টের লিভার এখনো ফেইলিওর আছে, ট্রিটমেন্ট তুমি করতে পারো, সেক্ষেত্রে পেশেন্টের পিটিটি বাড়বে। তার মানে লিভার ফেইলিওর, অ্যাকুট লিভার ফেইলিওর পিটি আগে বাড়বে, তারপরে এপিটিটি বাড়বে একটা কিছু সময় পরে। তুমি যদি একদম গ্রসলি চ্যালেঞ্জ আমাকে বলো যে ভাই লিভার ডিজিজে কি দুইটাই বাড়বে, হ্যাঁ দুইটাই বাড়বে, শেষ কথা, শেষ। তোমাকে আরো মলিকুলার লেভেলে জানতে হয়, আরো সুন্দর মতো জানতে হয়, তাহলে তুমি যেটা চিন্তা করবে যে অ্যাকুট লিভার ফেইলিওরের পেশেন্টের যেটা হচ্ছে পিটিটা আগে বাড়তেছে, কেন বাড়তেছে সেটা বুঝলাম, কিছু সময় নেওয়ার পরে আমাদের এপিটিটা ইউজুয়ালি বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। দেন মনে করো একটা পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ কি থাকে ভাই, ইউজুয়ালি ক্রনিক লিভার ডিজিজ ইউজুয়ালি পেশেন্ট সময় পায় যে তার যে প্রোটিন সিনথেসিস ফাংশন সেটা ডিকম্পেনসেট করতে। ঠিক আছে, তো ক্রনিক লিভার ডিজিজে ইউজুয়ালি আমাদের পিটির চাইতে মেইনলি পেশেন্টের পিটিটা বেশি 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 প্রলং থাকে, বেশি সময় ধরে বেশি এফেক্টেড হয় ক্রনিক লিভার ডিজিজ। পিটি কখন এফেক্টেড হয় ভাই, যখন মনে করো পেশেন্টের লিভার সিরোসিস হয়ে গেছে, লিভার একদমই লিভারের আর্কিটেকচার নষ্ট হয়ে গেছে, তখন কি, তখন তার লিভার প্রোটিন সিনথেসিস করতে পারছে, তখন আমাদের পিটিটা প্রলং। ঠিক আছে, তোমাদেরকে আমি মলিকুলার লেভেলে একটু জ্ঞান দিয়ে দিলাম, বাট তোমরা চিন্তা করে রাখবা যে হ্যাঁ পেশেন্টের লিভার ফেলের পিটি এপিটি দুইটা প্রলং হতে পারে, বাট পিটি আগে প্রলং হবে দেন এপিটি প্রলং। ঠিক আছে, আচ্ছা সিএলডি, সিএলডির কথা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, যেহেতু মনে করো আমাদের লিভারটা যেহেতু অনেক দিন ধরে মনে করো পেশেন্টের অ্যাকিউট কন্ডিশন না, মানে অ্যাকিউট মানে বুঝতে পারতেছো হঠাৎ করে খারাপ হয়ে যায়, ক্রনিক মানে লিভারের কন্ডিশন খারাপ কিন্তু লিভারটা কম্পেনসেট করার সময় পাচ্ছে, রাইট? তার ফাংশন গুলোকে কম্পেনসেট করার সময় পায় ক্রনিক লিভার ডিজিজ একটা পেশেন্ট। সো ক্রনিক লিভার ডিজিজে তো অনেকগুলো স্টেজ আছে, মনে করো একটা স্টেজ ইউজুয়ালি পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজে এপিটিটি সবার আগে প্রলং হবে, বা ইউজুয়ালি পিটিটি প্রলং থাকে, মাস্ট ক্রনিক লিভার ডিজিজ পিটিটি প্রলং থাকবে। পিটি অনেক সময় নরমাল থাকে, অনেক সময় প্রলং থাকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, কিন্তু ক্রনিক লিভার ডিজিজের একটা স্টেজ যখন যাবে লিভারটা, যখন লিভারের টোটাল আর্কিটেকচার ড্যামেজ হয়ে যাবে, মনে করো পেশেন্টের সিরোসিস, যখন পেশেন্টের টোটাল লিভারের টিস্যু গুলো নষ্ট হয়ে গেছে, তার কোনো প্রোটিন সিনথেসিস করার ক্ষমতা নাই, তখন পিটিটাও বাড়বে। ঠিক আছে, আমাদের এই হচ্ছে কথাবার্তা। আই হোপ বুঝতে পারছো। তো চলো এখন আমরা যেটা করবো, কি করবো হ্যাঁ, আমরা ডিআইসি পড়ে ফেলবো এবং ভন লিভার ডিজিজ। ঠিক আছে, নো প্রবলেম ফার্টিন, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা তোমাকে বের করার জন্য আমি বের করে রাখছিলাম দেখার জন্য, এটা এখন প্রয়োজন নাই। দেন আমাদের হচ্ছে এখন ডিআইসি এন্ড ভন লিভার ডিজিজ করবো আমরা, ইয়া। তো এখন অ্যাম্বোস আর প্রয়োজন নাই, অ্যাম্বোসটা বাদ দিয়ে দিই। আমি আজকে মানে বিরক্তি হয়ে নিয়ার সাথে হিউমিডিটি চেক করতেছিলাম, লল। আচ্ছা, আমি যেটা ডিস একটু সময় নিয়ে পড়তে যাই, আমাদের হাতে এখন আধা ঘন্টা 40 মিনিট সময় আছে, আমরা এই দুটো ডিজিজ নিয়ে আজকে পড়াশোনা করবো। হ্যাঁ, বাকি সময়টা মানে এতটাই বেশি ইম্পর্টেন্ট আর এতটাই বেশি ফোকাসড। সেগুলো সব ডান। সবাই খেয়াল করো, এদিকে তাকাও, যার যা কনসেন্ট্রেশন যেদিকে থাকুক না কেন সবাই দিকে তাকাও। আচ্ছা, আচ্ছা তারপর প্রশ্ন ছিল এয়ার সাউন্ড।
আচ্ছা এখন কি হচ্ছে আমার, তো আমি তো সাউন্ডে কোনো চেঞ্জেস আনি নাই, আর এখান থেকে তো সাউন্ডে কোনো চেঞ্জেস আসে নাই, এখন স্টিল ইউ আর হ্যাভিং প্রবলেম। কেমন কি হচ্ছে আমাকে একটু জানাও, আমি তো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি। আচ্ছা বাতাস হচ্ছে, আমার ফ্যান চলতেছে এই জন্য কি এতক্ষণ, আমি তো লাইক ফ্যানের স্পিড বাড়াইনি ব্রেকের পর থেকে। ওইটা আমি তো ফ্যানের স্পিড একটু কমাই দিই। এখন কি ওকে? আচ্ছা ওকে রাইট। সো আমাদের নেক্সট ডিজিজ হচ্ছে, আমরা যে কোনো একটা আগে পড়তে পারি, ইটস নট এ বিগ ডিল। আমরা ভন উইলবেন ডিজিজটা আগে পড়বো, ওকে? তো সবাই একটু মনে করে দেখো আমাদের প্রিভিয়াস যে লেকচার ছিল যে ভাইয়া ভন উইলবেন ফ্যাক্টরটা কি আসলে। ভন উইলবেন ফ্যাক্টরের খুব দুইটা সুন্দর ফাংশন ছিল, সবাই মনে করে দেখো। একটা হচ্ছে, কে বলতে পারবে দেখি তো ভন উইলবেন ফ্যাক্টরের দুইটা ফাংশন, কে বলতে পারবে? চ্যাটে লিখো তো দেখি ছোট্ট করে, দুটো ফাংশন কি কি ছিল। হোয়াট আর দ্য ফাংশনস অফ ভন উইলবেন ফ্যাক্টর? পিন পয়েন্ট করে আমি শেখাইছিলাম যে ভন উইলবেন ফ্যাক্টরের দুইটা ফাংশন ছিল মেইনলি। মাইশা ভেসোকনস্টিটিউশন নো, ভন উইলবেন ফ্যাক্টর ভেসোকনস্টিটিউশন করতে করবে। ভেরি গুড অমিত দত্ত, আই এম সো ইমপ্রেসড উইথ অমিত, ও যে খুব আমার নিউ ব্যাচ স্টুডেন্ট, সো ইউ আর সো গুড। অ্যাডিশন অফ প্লাটলেট ক্যারিয়ার অফ 8, ইয়া ফ্যাক্টর অফ 8, ফ্যাক্টর 8 ক্যারি করা। দুইটায় দুইটায় কে বলতে, ইয়া দুর্জয় বলতে পারছে। ফ্যাক্টর 8 ভেসোকনস্ট্রিকশন কোথায় ছিল, আমি তো নিজেও জানি না যে ভেসোকনস্ট্রিকশন করতে আসতেছে কথা। ইয়া আভা ভেরি গুড, ইয়া আজহার ভেরি গুড, মৃত্তিকা কোথায়, ভেরি গুড ভেরি গুড। ফ্যাক্টর 8 ক্যারি করা এবং হচ্ছে প্লাটিলেট অ্যাডিশন, রাইট? এই দুটো হচ্ছে ওদের মেইন ফাংশন। আচ্ছা, সো ভান উইলবেন ডিজিজ মানে হচ্ছে জেনেটিক ভান উইলবেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। আমি এই কথাটাতে একটা এমফাসাইজ করছি, তোমরা একটু খেয়াল করছো যে আমার কথাটা কি বলতে চাচ্ছি আমি, যে ভাইয়া হচ্ছে জেনেটিক, এটা কিন্তু আসলে কোনো অ্যাকোয়ার্ড ডিজিজ না, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। জেনেটিক ভন উইলবেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ঠিক আছে? সো মোস্ট, এটা হচ্ছে ইনহেরিটেড ডিসঅর্ডার, মোস্ট কমন ইনহেরিটেড কোয়াগুলেশন ডিসঅর্ডার। সো কিছু ইনহেরিটেড কোয়াগুলেশন ডিসঅর্ডার আমাদের আছে, রাইট? বাট সবচেয়ে মোস্ট কমন হচ্ছে এই ভন উইলবেন ডিজিজ। আচ্ছা এখন ভন উইলবেন ডিজিজের কিছু সাবটাইপস এক্সিস্ট করে, সাবটাইপস গুলো কি হতে পারে? মাল্টিপল সাবটাইপস এক্সিস্ট। আচ্ছা, সো কজিং কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডিফেক্টস, কথাটার মানেটা কি ভাইয়া? সো মনে করো একটা ভন উইলবেন ফ্যাক্টর আছে, এখন এই ভন উইলবেন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি ঠিক আমরা না, আমরা বলতেছি ভন উইলবেন ডিজিজ। এটা একটা ইনহেরিটেড কোয়াগুলেশন ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটা ভন উইলবেন ফ্যাক্টর ডিজিজটা দুইটা ভাগে হতে পারে, দুইটা ভাবে। এক হচ্ছে যদি আমাদের ভন উইলবেন ফ্যাক্টরটা ডেফিসিয়েন্ট হয় বা সংখ্যায় কমে যায়, সেটাকে আমরা বলতেছি কোয়ান্টিটেটিভ ডিজিজ। কোয়ালিটেটিভ ডিফেক্ট বলতেছি যে ভন উইলবেন ফ্যাক্টরের সংখ্যায় কোনো প্রবলেম নাই, বাট তাদের কাজের প্রবলেম আছে, ওকে? সেটাকে আমরা বলতেছি কোয়ালিটেটিভ ডিফেক্টস। তাদের যে নর্মাল যে কাজ, একটা হচ্ছে ফ্যাক্টর 8টাকে ক্যারি করা, আর একটা হচ্ছে প্লাটিলেট এডিশন করা, রাইট? এই দুটো কাজের কিন্তু একটা ঘাটতি আছে। সো আই হোপ বুঝতে পারছো। আচ্ছা এখন এই যে মাল্টিপল সাবটাইপ এক্সিস্ট করে একটা পেশেন্টের, সবচেয়ে মোস্ট কমন হচ্ছে একটা ফর্ম, সেই ফর্মটা কি, যেখানে আমাদের ভন উইলবেন ফ্যাক্টরের নাম্বারটা কমে যায়, আই মিন কোয়ান্টিটিভ ফর্মটা হচ্ছে মোস্ট কমন, ওকে? এই কোয়ান্টিটিভ ফর্মটা হচ্ছে ইউজুয়ালি অটোসোমাল ডমিনেন্ট হয়ে থাকে, দ্যাটস ইট। আশা করি প্রিভিলেন্স এবং এই ছোটখাটো জিনিসগুলো কোনো কনফিউশন নাই, এগুলো ইম্পর্টেন্ট, ওকে? কেন ইম্পর্টেন্ট হয়? একটা পেশেন্ট তোমার কাছে যখন আসবে, পেশেন্টের যে প্রেজেন্টেশন, ওইগুলোতে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এই নলেজগুলো রাখা, ছোট ছোট নলেজ, যে এটা একটা জেনেটিক ডিজিজ, এটা অটোসোমাল ডমিনেন্ট, এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। তোমার কাছে পেশেন্ট কি নিয়ে আসবে?
আমি খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি একটু আগে যে আমি যে দুটো ডিজিজ পড়বো, তোমার যদি মাথায় মনে রাখতে পারো, স্টেপ 1 পরীক্ষার দিন যদি তোমার মাথায় থাকে যে এই ডিসঅর্ডার গুলো শুধুমাত্র পিওর প্রাইমারি হিমোস্টেসিস, এই ডিসঅর্ডার গুলো শুধুমাত্র পিওর সেকেন্ডারি হিমোস্টেসিস, এই ডিসঅর্ডারটা মিক্সড, যে বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি হিমোস্টেসিস ইনভলভড, এইগুলা যদি ভাগ করে করে পড়তে পারো, বিলিভ মি, এইভাবে আমাকে নিজেও মানে এইভাবে কোনো টিচার আমি জানি না পড়াই কিনা, আমি নিজে স্টেপ 1 সময় প্রথম 2-3 বার এভাবে পড়তে পারি নাই। যদি পড়তে পারতাম আমার কাজ অনেক সোজা হয়ে যেত। ওকে, তো তুমি যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো, তোমার প্যাথোলজি কখনো ভোলার চান্সেস নাই। তুমি যদি মাথায় রাখো যে ভন উইলবেন্ড ডিজিজ আমার বোথ প্রাইমারি হিমোস্টেসিসের সমস্যা, সেকেন্ডারি হিমোস্টেসিসের সমস্যা, তাহলে দেখবা তুমি জীবনে কোনোদিন প্যাথোলজি ভুলবা না। সেখানে চিন্তা করো যে ভাই কিভাবে প্রাইমারি হিমোস্টেসিসের সমস্যা, কিভাবে সেকেন্ডারি হিমোস্টেসিস, দুইটাতে সমস্যা। তাহলে তোমরা সবাই জানো যে প্রাইমারি হিমোস্টেসিস যদি একটা পেশেন্টের কোনো ডিজিজ থাকে, তাহলে তার সিমটমটা কি আসলে, তার ফিচারটা কি, মানে সে কি ফিচার নিয়ে তোমার কাছে আসবে। আমি অনেকবার বলছি তোমাদের, রাইট? সেই ফিচারটা কি ভাই? সেই ফিচারটা হচ্ছে পেশেন্টের স্কিন এন্ড মিউকোসাল ব্লিডিং থাকবে। প্রাইমারি হিমোস্টেসিস ভেরি গুড অমিত, স্কিন এন্ড মিউকোসাল ব্লিডিং থাকবে, তাহলে এই পেশেন্টেরও স্কিন এন্ড মিউকোসাল ব্লিডিং থাকবে, ঠিক আছে? লো ভন উইলবেন্ড ফ্যাক্টর ইম্পেয়ারস প্লাটিলেট অ্যাডিশন। কথা হচ্ছে ভাইয়া, কেন ভন উইলবেন্ড ফ্যাক্টর একটা পেশেন্টের, ভন উইলবেন্ড ডিজিজের একটা পেশেন্টের স্কিন এন্ড মিউকোসাল ব্লিডিং থাকবে? তুমি চিন্তা করে দেখো, ভন উইলবেন্ড যে ফ্যাক্টর, তার একটা কাজ হচ্ছে প্লাটিলেট অ্যাডিশন করা। তাহলে সে যদি এখন প্লাটিলেট অ্যাডিশন না করে, তাহলে তার এই যে পার্টটা, এটা হচ্ছে প্রাইমারি হিমোস্টেসিসের সমস্যা। তাহলে প্রাইমারি হিমোস্টেসিস যে পেশেন্টের সমস্যা থাকে, সো অবভিয়াসলি হি অর শি উইল মাস্ট ডেভেলপ স্কিন এন্ড মিউকোসাল ব্লিডিং। ডান, ডান উইথ দিস পার্ট। এখন তোমরা এটাও জানো ভাইয়া যে পেশেন্টের ভন উইলবেন্ড ফ্যাক্টর, একটা পেশেন্টের কি থাকে, কি ক্যারি, আর একটা কাজ কি, ফ্যাক্টর 8টা ক্যারি করা। ওকে, সো ভন উইলবেন্ড ফ্যাক্টর যেটা করে, ফ্যাক্টর 8টা ডিগ্রেডেশন হওয়া থেকে রক্ষা করে, বাঁচায়। তাহলে ফ্যাক্টর 8টাকে যদি প্রোটেক্ট করার দায়িত্ব ভন উইলবেন্ড ফ্যাক্টরে থাকে, তাহলে এখন ভন উইলবেন্ড ডিজিজের পেশেন্টের কি হচ্ছে, সেকেন্ডারি হিমোস্টেসিসের পার্ট কোনটা ভাইয়া, যে তাহলে পেশেন্টের এখন ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হবে। এই যে দেখো, এইভাবে বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। কেন এটাকে মিস ডিসঅর্ডার বলতেছি, কেন আমি এটা আগে পড়াইনি, কেন এখন হচ্ছে, আই হোপ ইট ডাজ মেক সেন্স নাও। তাহলে এখন ভন উইলবেন্ড ফ্যাক্টর তার ফ্যাক্টর 8টাকে ক্যারি করতে পারতেছে না, ফলে পেশেন্টের ফ্যাক্টর 8টা ডেফিসিয়েন্সি হবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া, তাহলে ফ্যাক্টর 8 যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে পেশেন্ট তো সেকেন্ডারি হিমোস্টেসিস যে ফিচার গুলো আছে, ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলো যে ফিচার গুলো আমরা পাই, সেগুলো তো পেশেন্টের প্রবলেম হবে, রাইট? ইয়া, দিস ইজ ভেরি গুড। সেগুলো তো হতে পারে, দে আর পসিবল, বাট দে আর নট ইউজুয়ালি সিন। মানে ইউজুয়ালি আমরা ভন উইলবেন্ড পেশেন্টের প্রাইমারি হিমোস্টেসিস সিম্পটম গুলাই পাই, সেকেন্ডারি পাই না। কেন পাই না? তো মেডিসিন ইজ নো, ইউ নো, মেডিসিন ইজ, এই জন্যই মেডিসিন ইজ চ্যালেঞ্জিং, যে মেডিসিনের সবকিছুর অ্যান্সার তোমার কাছে নাই। তো এই জন্য বলতেছে দেখো, হাউএভার ডিপ টিস্যু জয়েন্ট আর পোস্ট সার্জিক্যাল ব্লিডিং আর ইউজুয়ালি নট সিন। মানে তার সেকেন্ডারি হিমোস্টেসিসের সমস্যা আছে, বাট সেকেন্ডারি হিমোস্টেসিসের যে ফিচার গুলো থাকে সেগুলো আমরা ইউজুয়ালি পাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে ভাই এখন আসলে ল্যাবে আসি আমি। ভাই ল্যাবে আমি কি পাবো? হ্যাঁ, তোমরা জানো যে টিল ডেথ তোমাদেরকে মনে রাখতে বলছি আমি, যে পেশেন্টের যদি প্লাটিলেট ইনহিবিশন ঠিকঠাক মতো না হয়, তাহলে তুমি কি পাবা সেখানে, ব্লিডিং টাইমটা প্রলংড হবে, রাইট? ব্লিডিং টাইম প্রলংড। আচ্ছা, পেশেন্টের পিটি কি হবে ভাইয়া? ফ্যাক্টর 8 এ সমস্যা, পিটিতে কোনো, পিটি হ্যাজ নাথিং টু ডু উইথ ফ্যাক্টর 8, পিটি ইজ নরমাল। এই যে দেখো কি সুন্দর, পিটিটি ইজ ইনক্রিজ। কেন ভাইয়া? কারণ পিটিটি মেজার্স ইন্ট্রিনসিক factor and factor 8 is an intrinsic factor itself. তাহলে ফ্যাক্টর 8 কমে যাচ্ছে। আই হোপ কারো কোনো কনফিউশন নেই। 3 নম্বর জিনিসটা আমি অলরেডি পড়াই ফেলছি, অ্যাবনর্মাল রিস্টোটেকটিন টেস্ট। হ্যাঁ, রিস্টোটেকটিন টেস্ট জিনিসটা কি? রিস্টোটেকটিন জিনিসটা একটা সাবস্টেন্স যেটা কি করে, যারা প্লাটিলেট অ্যাগ্রিগেশন বাড়ায়। কিভাবে বাড়ায় ভাইয়া? তারা রিস্টোটেকটিন যেটা করে, রিস্টোটেকটিন ভন উইলবেন্ড ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ করে। তো ভন উইলবেন্ড ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ করলে যেটা হয়, ভন উইলবেন্ড ফ্যাক্টরের সঙ্গে প্লাটিলেট আর বেশি বেশি বাইন্ড করে, ফলে প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা স্ট্রং হয়। এটাকে আমরা রিস্টোটেকটিন টেস্ট বলি। তো এখানে যেটা হবে অ্যাবনর্মাল রিস্টোটেকটিন টেস্ট। সেটার মানে কি, তুমি রিস্টোটেকটিন যতই দাও না কেন, পেশেন্টের ভন উইলবেন্ড ফ্যাক্টরের যেহেতু ডেফিসিয়েন্সি, পেশেন্টের প্লাটিলেটের অ্যাগ্রিগেশন হবে না, ফলে এটা অ্যাবনর্মাল টেস্ট পাবো। ট্রিটমেন্ট কি দিব ভাইয়া?
ভেরি গুড। সঞ্জিতা খুব সম্ভবত, রাইট? তোমার নাম সঞ্জিতা না সঞ্জিতা, আই এম নট শিওর, SUN লেখা যেহেতু। আচ্ছা, তো ট্রিটমেন্ট কি দিব ভাই? আমি ট্রিটমেন্ট যেটা দিব সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডেসমোপ্রেসিন। এখন আমাকে গতকাল একজন প্রশ্ন করছিল, ভাইয়া ভন উইলব্যান্ড ডিজিজ আমি ডেসমোপ্রেসিন কেন দিব? সেটা হচ্ছে আজকের প্রশ্ন, নট গতকাল, মানে আজকে পারো তোমার উচিত ছিল, রাইট? তো সেটা অ্যান্সার এখন আমি তোমাকে দিব যে ভাই কেন তুমি দিবা। ডেসমোপ্রেসিন জিনিসটা কি? ডেসমোপ্রেসিন হচ্ছে একটা এডিএস অ্যানালগ। এখন এটা আমাকে কাজ করতে হবে ভাই, হোয়াট ইজ এডিএস? এডিএস হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, একটা এডিএস একটা হরমোন, ওকে? সে হরমোনের অ্যানালগ হচ্ছে ডেসমোপ্রেসিন। সো ডেসমোপ্রেসিন করাটা কি ইউজুয়ালি? ডেসমোপ্রেসিন যেটা করে, কেন আমি দিব, কারণ ডেসমোপ্রেসিন যেটা করে সেটা হচ্ছে ভন উইলব্যান্ড ফ্যাক্টর রিলিজ বাড়ায়। ভাই ভন উইলব্যান্ড ফ্যাক্টর কোথেকে রিলিজ হয় দেখি, আমাকে বলো তো দেখি, কোন দুইটা লোকেশন? এখানে তো একটা অলরেডি লেখাই আছে যে ভন উইলব্যান্ড ফ্যাক্টর রিলিজ ফ্রম ওয়েবল প্যালাডি বডিস অফ দ্য এন্ডোথেলিয়াল সেল। আরেকটা জায়গায় কি বলো দেখি, কে বলতে পারে? তাদের একটা ভার্চুয়াল টপিক যে ভন উইলব্যান্ড ফ্যাক্টর আর কোথা থেকে রিলিজ হয়? So impressive, very good, very good, this is so impressive. আচ্ছা, দুর্জয় সবার আগে অ্যান্সার দিছে, জাহারা ভেরি গুড, অমিত, আতিয়া সাদিয়া, আভা ভেরি গুড, ভেরি গুড। প্লাটিলেটে আলফা কেন হচ্ছে, রাইট? ভেরি গুড গাইস। সো দিস ওয়াজ আর ভন উইলব্যান্ড ডিজিজ। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি এটা আরো একবার ব্ল্যাক বুক এন্ড ফার্স্ট থেকে রিভিউ করে দেবো, ডোন্ট ওয়ারি। দেন আমরা যাবো সুন্দর মতো ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন করতে হবে আমাদেরকে। আচ্ছা, সো ব্ল্যাক বুক বা ফার্স্ট এইডে কিছু নতুন আছে কিনা আমি জাস্ট খুঁজি যে অ্যাড করার মতো কিছু আছে কিনা। আই হোপ নট, অ্যাড করার মতো কিছু থাকবে না। আচ্ছা দেখো, অটোসোমাল ডমিনেন্ট, ডেফিসিয়েন্সি অফ বোথ, দেখছো? ডেফিসিয়েন্সি অফ বোথ প্রাইমারি and secondary hemostasis. প্রাইমারি হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশনের সমস্যা, সেকেন্ডারি হচ্ছে ইন্টেনসিভ কোয়াগুলেশন ডিফেক্ট। আচ্ছা, মোস্ট কমন ইনহেরিটেড কোয়াগুলেশন ডিসঅর্ডার, নাথিং নিউ, রাইট? তো ফার্স্ট এইডে যদি দেখো, আমরা দেখো ফার্স্ট এইডে যদি আমরা যাই ভাই তাহলে কিছু পাবো? আই হোপ নট। বাই করে রাখি, এরপর যদি ডিআইসি আমরা পড়বো। সো দেখো, ব্রিডিং টাইম prolonged, PTT prolonged, nothing else, intrinsic pathway coagulation defect, nothing, okay, that's it. তাহলে এখন চলো আমরা পড়বো হচ্ছে ডিআইসি। সো ডিআইসি ইজ দ্য লাস্ট ডিজিজ অফ টুডে। সো আজকে আমাদের শেষ টপিক হচ্ছে ডিআইসি, হোয়াট ইজ ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। টার্মটা খেয়াল করো, টার্মটার ভিতরে অনেক কিছু লুকায় আছে। সো এই টার্মটা যদি বুঝতে পারো, প্যাথোলজি বুঝতে একটু ইজি হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ডিসেমিনেটেড মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, বিক্ষিপ্ত ভাবে পুরো জায়গা জুড়ে, ওকে? ইন্ট্রাভাস্কুলার মানে বুঝতে পারতেছে ভেসেলের ভিতরে কোয়াগুলেশন, মানে কোয়াগুলেশন। আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া আপনি আমাকে বলেন যে এক লাইনে ডিআইসি, আমি একটা সংক্ষেপে ডিআইসি বলবো, আজ থেকে যতবার ডিআইসি বলবো মনে রাখবা আই এম টকিং অ্যাবাউট ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আমি যদি এক লাইনে ডিআইসি প্যাথোলজি তোমাদেরকে বলতে চাই, যারা স্মার্ট তারা এক লাইনে বুঝতে পারবা সেটা কি? প্যাথোলজিক অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন ক্যাসকেড। এটার মানেটা কি ভাই? কথাটা কি বললেন আপনি? আমরা জানি বা আমরা তখন তোমাদেরকে পড়াচ্ছিলাম যে কোয়াগুলেশন ক্যাসকেডের দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। এগুলো কিন্তু সবকিছুই ফিজিওলজিক, রাইট? এগুলো কিন্তু সবকিছুই ফিজিওলজিক, এগুলো কিন্তু প্যাথোলজিক না। কিন্তু এই যে ফিজিওলজিক কোয়াগুলেশন ক্যাসকেড, এটা বাদ দিয়ে যদি প্যাথোলজিক্যালি আমাদের কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভ হয়, মানে যখন ভাই, মানেটা কি প্যাথোলজিক যে হচ্ছে প্যাথোলজিক যে কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেটর কথা বলতেছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি চিন্তা করে দেখো, ইমাজিন করো যে যখন আমাদের ক্লট তৈরি হওয়ার কথা না, তোমার কোনো জায়গায় কোনো ইনজুরি হয় নাই, তখন যদি ক্লট তৈরি হয় বডিতে, অলওয়েজ কি একটা সাংঘাতিক অবস্থা তৈরি হবে, রাইট? হোয়াট এ ডেঞ্জারাস সিচুয়েশন। সো এই যে ফ্যাটাল কন্ডিশন, এই জন্যই বলা হয় ডিআইসি কে দিস ইজ ভেরি 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 মাচ ডেঞ্জারাস, ওকে? আই কান্ট এক্সপ্রেস জানাব যেটা কতটা ডেঞ্জারাস এন্ড কতটা স্টেপ ওয়ানের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো যে ভাইয়া কিভাবে
বা কোন সিচুয়েশনে আমাদের প্যাথোলজিক যে কোয়াগুলেশন যে ক্যাসকেড সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে? কোন সিচুয়েশন? কি হচ্ছে এখানে? ওয়াইড স্প্রেড মাইক্রোথ্রম্বাই রিজাল্টিং ইসকেমিয়া এন্ড ইনফেকশন। মানে বলতে চাচ্ছি যে তোমার বডিতে যত ভেসেলস আছে সব ভেসেল এরকম ছোট ছোট প্লাটিলেট মাইক্রোথ্রম্বাই তৈরি হবে, রাইট? তাহলে এরকম মাইক্রোথ্রম্বাই যদি তৈরি হয় সব জায়গায়, সব ভেসেলে যদি এরকম মাইক্রোথ্রম্বাই তৈরি হয়ে যায়, তাহলে আলটিমেটলি পেশেন্টের কি ব্লাড ফ্লোতে ডিস্টারপশন হবে, ডিস্টারপশন হলে ইসকেমিয়া ডেভেলপ করবে, আলটিমেটলি ইনফেকশন ডেভেলপ করবে, রাইট? এবং যেহেতু পেশেন্টের যে মাইক্রোথ্রম্বাই ডেভেলপ করতেছে ভেসেলের ভিতরে, এই থ্রম্বাইগুলো কে ডেভেলপ করতেছে বলো? প্লাটিলেট মেরে ডেভেলপ করতেছে। তার মানে কি কনজাম্পশন অফ প্লাটিলেটস হয়ে যাচ্ছে, প্লাটিলেটের কনজাম্পশন হয়ে যাচ্ছে, রাইট? প্লাটিলেটের কনজাম্পশন হচ্ছে, আর কার কনজাম্পশন হচ্ছে ভাইয়া? এই যে যদি এরকম থ্রম্বাই ডেভেলপ করতে চায়, প্লাটিলেটের সাথে কার দরকার আছে? ক্লটিং ফ্যাক্টরের দরকার আছে, রাইট? তাহলে বোথ কনজাম্পশন অফ প্লাটিলেট এন্ড প্লাটিলেট ফ্যাক্টরস, বোথ কনজাম্পশন অফ প্লাটিলেটস এন্ড ক্লটিং ফ্যাক্টরস রেজাল্টস ইন ব্লিডিং। মানে কি ভাইয়া? তোমার বডিতে অলওয়েজ, তোমার বডিতে অলওয়েজ এরকম যত ভেসেল আছে সব জায়গায় এরকম ক্লট ক্লট তৈরি আছে। তার মানে কি দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, একবার বললেই বুঝতে পারবা। তাহলে তাহলে এই যে ক্লট তৈরি হলো, এই জায়গায় আমার কি লাগলো? ক্লট তৈরিতে প্লাটিলেট লাগলো, ক্লটিং ফ্যাক্টর লাগলো। তাহলে বোথ প্লাটিলেট আমার ধ্বংস হয়ে গেল, মানে কমে গেল, ক্লটিং ফ্যাক্টরের বডিতে কমে গেল, ঠিক আছে? যেহেতু সবটা ক্লট তৈরিতে ব্যস্ত, এবং আলটিমেটলি ইসকেমিয়া ইনফেকশন ডেভেলপ করলো, যে পেশেন্টের ব্লাড ফ্লো কমে যাচ্ছে। আর কি হচ্ছে ভাইয়া? এখন কোন কারণে যদি তোমার পেশেন্টের কোনো জায়গায় ব্লিডিং হয়, কোনো কারণে ব্লিডিং হলো, সেই ব্লিডিং স্টপ করা তো প্লাটিলেট তো তোমার বডি হাতে নাই, সেই ব্লিডিং স্টপ করা ক্লটিং ফ্যাক্টর তোমার ব্লাডে নাই। তাহলে পেশেন্টের কি ডেভেলপ করবে? ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করবে, রাইট? পেশেন্টের ব্লিডিং হবে। দেখো, ব্লিডিং ফ্রম ইন্ট্রাভেনাস সাইট, তুমি কোনো জায়গায় ক্যাথেটার ঢুকাইলা, ক্যাথেটার যে ঢুকাইলা, মানে তুমি ক্যানুলা করলা বা ক্যাথেটার ঢুকাইলা, সেই ক্যাথেটার ঢুকানোর পরে দেখলা তুমি কন্টিনিউয়াসলি ওই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। কারণ কি? ক্যাথেটার ঢুকাইতে, ক্যানুলা করতে যে তোমার ট্রমা হচ্ছে ভেসেলে, সেই ভেসেলের ট্রমার জন্য আলটিমেটলি সেই ট্রমাটা ইউজুয়ালি হিল হয়ে যেত নরমালি, যদি তোমার ডিআইসি না থাকতো, প্লাটিলেট ওই জায়গায় আসতো, প্লাটিলেট প্লাক ফর্মেশন হতো। তো এখন তো আর ওই জায়গায় প্লাটিলেট আসার মতো প্লাটিলেটও নাই, ক্লটিং ফ্যাক্টরও নাই, ফলে ওখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, রাইট? এই যে ব্লিডিং ফ্রম মিউকোসাল সারফেস, এই জিনিসগুলো থেকে কন্টিনিউয়াসলি ব্লিডিং হবে। এখন আমরা কাজ করতে পারো ভাইয়া, কারণটা কি? কেন ডিআইসি ডেভেলপ করবে? আউট অফ নোয়ার কি জন্য ডিআইসি থাকবে পেশেন্টের একটা, কেন ডেভেলপ করবে? এটা তোমার কারণ হতে পারে, রাইট? আসো এখন সেগুলো আমরা পড়াশোনা করবো। সো মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি ভাইয়া? এক নম্বর হচ্ছে পেশেন্টের অবস্টেট্রিক কমপ্লিকেশন। এক নম্বর কি? অবস্টেট্রিক কমপ্লিকেশন। সেটা অবস্টেট্রিক কমপ্লিকেশন মানে হচ্ছে পেশেন্টের অবস্টেট্রিক কমপ্লিকেশন হচ্ছে ডেলিভারি রিলেটেড। অবস্টেট্রিক মানে বুঝতেছো যে ফিটাস এন্ড ম্যাটারনাল কন্ডিশন সিচুয়েশন রিলেটেড। সেটা কি? এক নম্বর কজ, যে যে ফ্লুইডের উপরে বাচ্চাটা ভেসে থাকে, যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি, রাইট? উম্বের ভিতরে সেই অ্যামনিওটিক ফ্লুইডে ইউজুয়ালি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন থাকে, ঠিক আছে? টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, সেই টিস্যু থ্রম্বোপ্লাস্টিন যদি কোনো কারণে অ্যাক্টিভেট হয়ে যায়, আমি আবার বলতেছি, যদি কোনো কারণে অ্যামনিওটিক ফ্লুইডের টিস্যু থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে আমাদের কোয়াগুলেশনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কেন ভাইয়া? এই যে টিস্যু, কি টিস্যু ফ্যাক্টর মনে করে দেখো, আমাদের ইউজুয়ালি টিস্যু ফ্যাক্টর কি? ফ্যাক্টর 3, সে এক্সট্রিনসিক প্যাথোটাকে অ্যাক্টিভেট করে দেয়, তাই না? তাহলে অ্যামনিওটিক ফ্লুইডে আমাদের টিস্যু থ্রম্বোপ্লাস্টিন থাকবে, সেটা যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে আমাদের কোয়াগুলেশন কাজটা অ্যাক্টিভেট হয়ে গেল। সো দিস ইজ অ্যাবনর্মাল ফিজিওলজি বা দিস ইজ প্যাথোলজি। এটা একটা কজ, যে অবস্টেট্রিক কমপ্লিকেশন। আর একটা কি ভাইয়া? সেপসিস। দিস ইজ ভেরি কমন। সেপসিস মানে কি ভাইয়া? হোয়াট ইজ সেপসিস? সেপসিস মানে কি? দেখি আমাকে আনসার দাও। সিরিয়াসলি নো ওয়ান? সেপসিস মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সেপসিস? Yeah, increased multiplication of blood, yeah, multiplication of bacteria in blood infection. আমি যদি বলি যে সোজা সোজা কথা, যে ভাই আমাদের মাইক্রো অর্গানিজম যেগুলো, সেগুলো আমরা ব্লাড কালচারে পাই। ওকে, ব্লাডে আমাদের মাইক্রো অর্গানিজম উপস্থিতি, সোজা কথা ব্যাকটেরিয়ার উপস্থিতি যদি আমি বলি, তো সেটা হচ্ছে ইকোলাই, ইশেরিকা ইকোলাই। মেনজাইটিস মানে হচ্ছে নেইশেরিয়া মেনজিটাইটিস। যারা এখনো ব্যাকটেরিওলজি পড়ানি, মাইক্রো পড়ানি, তার জন্য বলতেছি ইকোলাই বা মেনজিটাইটিস, এগুলো হচ্ছে ইউজুয়ালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়া গুলোতে যখন ইনফেকশন হয় আমাদের,
তখন ইউজুয়ালি আমরা সেপসিস ডেভেলপ করতে পারি। কেমনে ডেভেলপ করে ভাইয়া? এই যে ব্যাকটেরিয়া গুলো আছে গ্রাম নেগেটিভ, তারা একটা টক্সিন রিলিজ করে, সেই টক্সিনটাকে আমরা এন্ডোটক্সিন বলি, ঠিক আছে? সো এই যে টক্সিন গুলো রিলিজ হয় যেটাকে আমরা এন্ডোটক্সিন বলি, এবং তারা সাইটোকাইন রিলিজ হওয়ার জন্য দায়ী। তাহলে ভাইয়া কি কি রিলিজ হচ্ছে ব্যাকটেরিয়া গুলো থেকে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে আমাদের এক ধরনের টক্সিন রিলিজ হয় যেটাকে এন্ডোটক্সিন বলি, এবং কিছু সাইটোকাইন রিলিজ হয়। সাইটোকাইনের এক্সাম্পল কি দিতে পারি, যেগুলো আমরা ইমিউনোলজিতে অনেক ডিটেলস পড়াবো। সো সাইটোকাইন দুইটা মেইনলি ইম্পর্টেন্ট এখানে। কি কি সেটা ভাইয়া? T1 নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1। এই যে এন্ডোটক্সিন এন্ড সাইটোকাইন, এই দুইটা ইউজুয়ালি এই জিনিসগুলো আমাদের যে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়াল সেল আছে, সেই এন্ডোথেলিয়াল সেলকে ড্যামেজ করে। আর এন্ডোথেলিয়াল সেলকে যখন ড্যামেজ করে, ইনজুর করে, তখন আমাদের কি হয়? টিস্যু ফ্যাক্টরটা তৈরি হয়, টিস্যু ফ্যাক্টরটা এক্সপোজ হয়ে যায়, রাইট? তাহলে টিস্যুতে ট্রমা হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, টিস্যু ফ্যাক্টর রিলিজ হওয়া মানে এক্সটেন্সিভ পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে গেল। 3 নম্বর কি ভাইয়া? কার্সিনোমা, ইউজুয়ালি অ্যাডেনোকার্সিনোমা, ঠিক আছে? অ্যাডেনোকার্সিনোমা কেন ভাইয়া? কারণ আমাদের যে মিউসিন থাকে অ্যাডেনোকার্সিনোমাতে, যে কোনো অ্যাডেনোকার্সিনোমাতে, সেই মিউসিনটা ইউজুয়ালি কোয়াগুলেশন কাসকেডটা অ্যাক্টিভেট করতে পারে প্যাথোলজিক্যালি। আচ্ছা, 4 নাম্বার কি ভাইয়া? 4 নম্বর হচ্ছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। তো তোমাদেরকে আমি পড়াবো ডিটেলস লিউকেমিয়া, লিউকোমা, এই তো লিউকেমিয়া, লিম্ফোমা 3-4টা ক্লাস পরে হয়তো ইনশাআল্লাহ পড়াবো। সেই লিউকেমিয়াতে, অ্যাকিউট লিউকেমিয়াতে আমাদের যে গ্রানুলস গুলো থাকে, তারা প্রাইমারি গ্রানুলস ইউজুয়ালি কোয়াগুলেশন কাসকেডটা অ্যাক্টিভেট করতে পারে, হ্যাঁ? এন্ড হচ্ছে স্নেক বাইট, তোমরা অনেকে জানো, পড়ে আসছো, মুখস্থ করে আসছো যে স্নেক বাইটে হচ্ছে ডিআইসি ডেভেলপ করে, অনেকে জানো অনেকে জানো না। কেমনে করে? স্নেক বাইটে যে ভেনমটা থাকে, সেই ভেনমটাই আমাদের ইউজুয়ালি কোয়াগুলেশন কাসকেডকে অ্যাক্টিভেট করে। সো আমাদের এই জন্য অ্যান্টিভেনম আমরা খুঁজি, রাইট? অ্যান্টিভেনম এই জন্য তোমরা জানো যে আমাদের স্নেক বাইটের পরে বেঁচে থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? আজকে জেনে রাখো একটাই কারণে, অ্যান্টিভেনম আমাদের ইউজুয়ালি কোয়াগুলেশন কাসকেডটাকে ইনহিবিট করে। সো তুমি যদি কোয়াগুলেশন কাসকেড অ্যাক্টিভেট হওয়ার আগে যদি অ্যান্টিভেনম না দিতে পারো, পেশেন্টের বেঁচে থাকার রিস্ক অনেক কম। এই জন্য আমাদের স্নেক বাইটে আমাদের ডেথের মেইন কারণ কিন্তু ডিআইসি। যদি না জেনে থাকো আজকে জেনে রাখো, ওকে? তাহলে আসো, তাহলে ভাই এখন আমাদের ল্যাব ইনভেস্টিগেশন আমরা কি কি পাবো? তোমরা নিজেরাই তোমার কমন সেন্স দিয়ে চিন্তা করো যে আমি এখন কি কি পাইতে পারি। হ্যাঁ, কি কি পাইতে পারি নিজেরাই চিন্তা করো কমন সেন্স। সেটা হচ্ছে আমরা কেন ডিআইসি কে প্রাইমারি এন্ড সেকেন্ডারি হিমোস্টাসিস দুইটাতে একটা মিক্সড ডিসঅর্ডার বলতেছি, রাইট? যেহেতু পেশেন্টের প্লাটিলেট গুলো কনজাম্পশন হয়ে যাচ্ছে ভাইয়া, তাহলে প্লাটিলেট কি পাবা? ডিক্রিজ পাবা ভাইয়া। তাহলে ভাইয়া যেহেতু আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হয়ে যাচ্ছে, তাহলে কি পাবো? এই যে দেখো, এখানে যেহেতু সব ধরনের ফ্যাক্টর কনজাম্পশন হয়, বোথ পিটি এন্ড পিটিডিটি ইজ প্রলং। সো এই ল্যাব, ডিআইসি ল্যাব যদি মনে না রাখতে পারো, স্টেপ 1 এ বসাই তোমার উচিত না, এতটা ইম্পর্টেন্ট। তাহলে প্লাটিলেট কাউন্ট ইজ ডিক্রিজ, কেন ডিক্রিজ আমার চাইতে ভালো জানতো, এবং প্রতিটা কারণ যদি তুমি না জানো কেন হচ্ছে, কখনো মুভ করবে না। এটাই কিন্তু আমার কাছে তোমার, আমার কাছে পড়ার দায়িত্ব, কারণ কিন্তু তোমার এটাই মেইন, ওকে? তো তোমাকে বুঝতে হবে। সো প্লাটিলেট কাউন্ট কেন কমবে তুমি জানো, পিটি কেন বাড়বে জানো, পিটিটি কেন বাড়বে জানো, ফিব্রিনোজেন কেন কমবে সেটা বুঝতে হবে তোমাকে। ভাইয়া ফিব্রিনোজেন কেন কমবে? সো ফিব্রিনোজেন জিনিসটাকে তুমি চিন্তা করো, তুমি যত বেশি কোয়াগুলেশন কাসকেড তোমার তৈরি হচ্ছে, তত বেশি তুমি ফিব্রিনোজেন থেকে ফিব্রিন পাচ্ছ, রাইট? তত বেশি তোমার ফিব্রিন কমে যাচ্ছে, ফিব্রিনোজেন কমে যাচ্ছে। আই মিন ফিব্রিনোজেন হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম, ফিব্রিনোজেন থেকে তুমি ফিব্রিন পাচ্ছ, রাইট? তাহলে ফিব্রিনোজেন হচ্ছে কমে যাবে, যেহেতু অনেক বেশি তোমার কি দরকার হচ্ছে বলো? ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশন দরকার হচ্ছে। আচ্ছা, আর কি পাবো ভাইয়া? এগুলো হচ্ছে ল্যাবের মেইন ফাইন্ডিং। আরো দুটো জিনিস পাবা। আচ্ছা, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, সবাই মনে করে দেখো ভাই যে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া জিনিসটা কি? যেখানেই থ্রম্বাই ফরমেশন হবে, তোমাদেরকে বলছি ভেসেলের ভিতরে, সেখানেই আমাদের মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করবে, রাইট? তাহলে পেশেন্টটা তুমি মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া পাবা। 5 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, কি? এলিভেটেড ফিব্রিন স্প্লিট প্রোডাক্টস, পার্টিকুলারলি ডি ডাইমার। ডি ডাইমার নিয়ে এক কথাবার্তা আমরা একদিন বলবো ক্লাসে, অবশ্যই পরে আছে। বাট এই ডি ডাইমার জিনিসটা কি ভাইয়া? হোয়াট ইজ ডি ডাইমার? ডি ডাইমারটা ইউজুয়ালি ফিব্রিনের ব্রেকডাউন প্রোডাক্টস। আমি আবার বলতেছি, ফিব্রিনের ব্রেকডাউন প্রোডাক্টস মানে কি ভাইয়া? এলিভেটেড ফিব্রিন স্প্লিট প্রোডাক্টস মানে কি? মানে হচ্ছে তুমি চিন্তা করো যে তোমার যত বেশি ক্লটিং ফ্যাক্টরের আমাদের দুইটা পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক, যত বেশি অ্যাক্টিভেশন হচ্ছে এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক, তত বেশি তুমি ফিব্রিন পাচ্ছ আলটিমেটলি, রাইট? তত বেশি ফিব্রিন পাচ্ছ। এই যে ফিব্রিন মেশক তৈরি করতেছো, তুমি ফিব্রিন ক্লট তৈরি করতেছো, যত বেশি তুমি ক্লট তৈরি হবে তোমার বডিতে, ঠিক তত বেশি কিন্তু ক্লট ভাঙবে। এটাকে আমরা কি বলি ভাইয়া? ফিব্রিনোলাইসিস বলি। ফিব্রিনোলাইসিস আমাদের নেক্সট ক্লাসে পড়া।
ফিব্রিনোলাইসিস, মানে যত বেশি ক্লট তৈরি হবে ঠিক তত বেশি ক্লট তোমার ভাঙবে, তাই না? এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে এই যে ফিব্রিনের ব্রেকডাউন প্রোডাক্ট, সেটাকে আমরা ফিব্রিন স্পিড প্রোডাক্ট বলতেছি বা ডি ডাইমার বলতেছি, ঠিক আছে? তাহলে ক্লট তৈরি হওয়া মানে হচ্ছে ক্লট ভাঙা, এটা মনে রাখবা। তাহলে আমাদের এই যে কোভিডে পেশেন্টের ডি ডাইমার করি কেন করি? কোভিডে আমাদের এই যে সাইটোকাইন স্টর্ম হয়, তোমরা আজকে সবাই জেনে রাখো, আজকে সবাই জানো যে কোভিডে কি হয় ভাইয়া। কোভিডে তোমাদেরকে ইউজুয়ালি কেউ এক্সপ্লেন করবে না কেন তোমাদের কোভিডে পালমোনারি এম্বোলিজম হচ্ছে, কেন ডি ডাইমার চেক করবে। আজকে জেনে রাখো যে ভাইয়া যেটা বললো যে কোভিডে আমাদের কি হয়, কোভিডে সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, টি মানে নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1। ওকে, কোভিড ইটসেলফ, আমি আবারও বলতেছি, কোভিড ইটসেলফ ইজ নন ডেঞ্জারাস। ভাইরাস কিন্তু আমাদের কিছু করে না, কিন্তু ভাইরাসের কারণে যে ইফেক্ট গুলো আমাদের শরীরে পড়ে সেটাই আমাদের মেইনলি খেয়ে ফেলতেছে। সেটা কি? এই যে সেই সাইটোকাইন স্টর্ম। কোভিডে আমাদের দেহের বডিতে সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, আর সাইটোকাইন স্টর্ম যখন তৈরি হয় তখন আমাদের যে ডিআইসি অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, এই ডিআইসি যখন হয় পেশেন্টের, তখন আমাদের ডি ডাইমার এলিভেটেড হয়ে যায়। ডি ডাইমার যদি তোমার বডিতে এলিভেটেড হয়ে যায়, তখন পেশেন্টের কিসের চান্স বাড়ে? পালমোনারি এম্বোলিজম চান্স বাড়ে। কারণ যেহেতু পেশেন্টের ডিআইসি, তার মানে কি পালমোনারি এম্বোলিজমের চান্স হয়ে যাচ্ছে, তাই না? বডিতে যেহেতু অনেক থ্রম্বাই তৈরি হচ্ছে, থ্রম্বাই যদি আশেপাশে ঘোরাফেরা করে, তার মানে কি সেগুলো এম্বোলি হয়ে যাচ্ছে। এই যে তুমি এত বেশি থ্রম্বাই তৈরি হচ্ছে তোমার বডিতে, ঠিক আছে, এই থ্রম্বাই যদি ছুটে যদি লাংসে যায়, তার মানে কি সেটাকে আমরা বলতেছি পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কমপ্লিকেশন অফ ডিআইসি, ঠিক আছে? ফিব্রিনোজেন ডিক্রিজ হলে তো কি বলতেছে, ফিব্রিনোজেন ডিক্রিজ হলে তো ফিব্রিনো কম প্রডিউস হওয়ার কথা, ডি ডাইমার ডিক্রিজ। আচ্ছা, এখানে কমপ্লিকেশন হয়তো বুঝতে পারেন যে প্রশ্ন করছে, এখানে খেয়াল করো, ফিব্রিনোজেন ডিক্রিজড মানেটা কি? ফিব্রিনোজেন ডিক্রিজ মানে হচ্ছে আমাদের এখানে ফিব্রিন আর ফিব্রিনোজেনের ডিফারেন্স তোমাকে বুঝতে হবে। ফিব্রিনোজেন হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টর 1। ওকে, আর ফিব্রিন হচ্ছে অ্যাক্টিভেটেড। তাহলে তোমার বডিতে যত বেশি এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পালস অ্যাক্টিভেট হচ্ছে, তার মানে কি যত বেশি কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেট হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি, আলটিমেটলি তোমার কি ফিব্রিনোজেন কনজাম্পশন হয়ে যাচ্ছে না? ফিব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর। তোমাকে যখন আমি বলতেছি যে ভাইয়া এই যে ক্লটিং ফ্যাক্টর কনজাম্পশন হয়ে যাচ্ছে, তার মানে কি প্লাটিলেট কনজাম্পশন হচ্ছে, কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হচ্ছে, তার মানে কি ফিব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর। তোমাকে এটা মাথার ভিতরে ধরে নিতে হবে। আমরা অনেক সময় ধরতে পারি না যে ফিব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর। সো ফিব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর, ইটসেলফ একটা ক্লটিং ফ্যাক্টর। তাহলে প্লাটিলেট যদি কনজাম্পশন হয়, ফিব্রিনোজেনও কনজাম্পশন হবে। সো ফিব্রিনোজেন আমাদের কনজাম্পশন হয়ে যাচ্ছে, ফলে ফিব্রিনোজেনের সংখ্যা বা ফিব্রিনোজেন কমে যাচ্ছে, ঠিক আছে? এইটুকু বুঝলাম। কথা হচ্ছে আমাদের যে ক্লটিং, যে আমাদের মেকানিজম, ক্লটিং যে পাথওয়ে, তার এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট হচ্ছে ফিব্রিন। এন্ড রেজাল্ট হচ্ছে ফিব্রিন স্প্লিট প্রোডাক্টস। ওকে, এন্ড রেজাল্ট হচ্ছে আমাদের যে ক্লটটা যেটা আমি পাচ্ছি। তাহলে যত বেশি ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হবে, তুমি তত বেশি ফিব্রিন পাবা, স্বাভাবিক। ফিব্রিন তো কম পাবা না। ফিব্রিন মানে কি? ফিব্রিন মানে হচ্ছে তোমার যে প্রোডাক্ট তুমি যেটা পাচ্ছ, প্রোডাক্টস যেটা পাচ্ছ, সেটাকে আমরা বলতেছি ফিব্রিন। ওকে, ফিব্রিন মানে আমি এটা বোঝাচ্ছি, ফিব্রিন মানে আমি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 1 বোঝাচ্ছি না। ফিব্রিন মানে হচ্ছে ফিব্রিন যে পলিমার, সেই প্রোডাক্টটাকে আমি বোঝাচ্ছি। তো তোমার ক্লটিং ফ্যাক্টর যত বেশি অ্যাক্টিভেট হবে, তুমি তত বেশি প্রোডাক্টটা পাবা। আই হোপ এখন তুমি বুঝছো। শারমিন খুব সুন্দর প্রশ্ন করছিল। তাহলে এখন আমি প্রোডাক্ট পালাম যে ফিব্রিন স্প্লিট প্রোডাক্ট, যেটাকে আমরা ডি ডাইমার বলতেছি, রাইট? তো ফিব্রিনোলাইসিস যে হচ্ছে, ফিব্রিন ব্রেকডাউন যে হচ্ছে, সেই প্রোডাক্টটাকে আমরা বলি ডি ডাইমার। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে এখন দেখো ভেদাল এখানে কি বলতেছে, যে এলিভেটেড ডি ডাইমার ইজ দ্য বেস্ট স্ক্রিনিং টেস্ট অফ ডিআইসি। হ্যাঁ, আচ্ছা, ডি ডাইমার ডিরাইভড ফ্রম স্প্লিটিং অফ ক্রস লিঙ্কড ফিব্রিন। এই যে দেখো কি সুন্দর করে প্রথমে বলে দিয়েছে কথাটা, যে ডি ডাইমার জিনিসটা কি। ডি ডাইমার হচ্ছে আমরা যে ফিব্রিন মেশার তৈরি করতেছি, ফিব্রিন পলিমার তৈরি করতেছি, মনোমার থেকে পলিমার। একটু আগেই বললাম যে ক্যালসিয়াম এবং হচ্ছে ফ্যাক্টর 13 স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে যে ফিব্রিন পলিমার তৈরি করতেছি, তার প্রোডাক্ট হচ্ছে ডি ডাইমার। ডি ডাইমার ইজ নট এ প্রোডাক্ট অফ ফিব্রিনোজেন, ডি ডাইমার ইজ নট এ প্রোডাক্ট অফ অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 1 অথবা ইজ নট এ প্রোডাক্ট অফ ফিব্রিন মনোমার। ডি ডাইমার ইজ এ প্রোডাক্ট অফ ফিব্রিন পলিমার অর ফিব্রিন ব্রেকডাউন প্রোডাক্টস, ঠিক আছে? তো দেখো, ডি ডাইমার ইজ নট প্রডিউসড ফ্রম স্প্লিটিং অফ ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন থেকে কিন্তু ডি ডাইমার তৈরি হচ্ছে না, ডি ডাইমার হচ্ছে আমাদের ফিব্রিন পলিমার থেকে যে মেশকটা আমরা পাচ্ছি সেই জায়গা থেকে। আচ্ছা, তাহলে এখন ট্রিটমেন্ট কি দিও ভাইয়া? ট্রিটমেন্ট তোমাকে একটা ডায়াগনোসিস করতে হবে, যেটা ডিআইসি, এটা তোমাকে একটা ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে? এবং আমাদের কি করতে পারি, আমাদের কাজ কি? আমরা খুব বেশি কিছু করতে পারি না, যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন করতে পারি, যেখানে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো সবগুলো থাকে। আমাদের এছাড়া আর কিছু করার নাই, সত্যি কথা বলতে। ওকে,
সো আই হোপ সবকিছু বুঝতে পারছো। সো আমাকে জানাও যে ক্লিয়ার কিনা, তাহলে কোনো প্রশ্ন আছে কিনা ডিআইসি নিয়ে বা ভন উইলবার্ন বা আজকে পড়াশোনা নিয়ে। আমাদের পড়াশোনা আজকে এই পর্যন্ত শেষ। আমি সিকনেস থেকে উঠলাম, আমার ক্লাসে যেতে সত্যি কষ্ট হয়েছে সত্যি কথা বলতে, বাট আই হোপ যে তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। একটু গ্যাপ হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কষ্ট হলে ক্লাসটা নিলাম। হ্যাঁ, সো ইয়েস, ডিআইসি হচ্ছে প্যাথোলজিক্যাল কোয়াগুলেশন, নট ফিজিওলজিক্যাল। ওকে, ডিআইসি মানে হচ্ছে প্যাথোলজি, হচ্ছে প্যাথোলজিক্যাল কোয়াগুলেশন। আচ্ছা, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পরশু 10 তারিখে আমরা নিব, ঠিক আছে? 10 তারিখের পর থেকে হচ্ছে পড়বো, আই হোপ। সো ভাইয়া ভন উইলবার্ন, কার কোনো প্রশ্ন আছে দেখি? ভন উইলবার্ন ডিজিজ এন্ড বার্নার্ড সোইলার কিভাবে আলাদা করব? আচ্ছা, সো এর জন্য প্রশ্ন করছে। সো দেখো, ভন উইলবার্ন ডিজিজ আর বার্নার্ড সোইলারের ডিফারেন্সটা। সো ভন উইলবার্ন আমাদের কি থাকতেছে ভাই? একটা হচ্ছে পেশেন্টের অ্যাবনর্মাল হিস্টোটেকটিন টেস্ট, রাইট? এটা মাথায় রাখবা যে অ্যাবনর্মাল হিস্টোটেকটিন টেস্ট থাকতেছে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের আমাদের বিটি বাড়তেছে। 3 নম্বর হচ্ছে পেশেন্টের পিটিটি বাড়তেছে। ওকে, নো ইস্যুস। তো তুমি এখন দেখে তোমাদের সুবিধার্থে আমি নিয়ে যাই যে ভাই বার্নার্ড সোইলারে আমি কি ডিফারেন্সিয়েট কেমনে করবো। সো তুমি নিজেই দেখো, খালি চোখেই দেখবা বার্নার্ড সোইলারে কি কোনো আমাদের ক্লটিং ফ্যাক্টরের সমস্যা আছে? নাই তো। বার্নার্ড সোইলারে তোমাদের পিটি পিটিডি দুইটাই নরমাল। এই ডিফারেন্সিয়েট করে ফেললাম, কি সোজা, এর চাইতে তো কঠিন কিছু না, রাইট? বার্নার্ড সোইলারে তোমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরের কোনো সমস্যা না। তো বার্নার্ড সোইলারে আমাদের পিটিটি নরমাল থাকবে, কিন্তু ভন উইলবার্নে আমাদের পিটিটি বা প্রলং থাকবে। দ্যাটস ইট, মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হয়ে গেল, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ অনেক। সো আল্লাহ হাফেজ আজকে, গুড নাইট। হ্যাঁ, বাই বাই, টাটা। থ্যাংক ইউ জাহারা, নো ইস্যুস, থ্যাংক ইউ সো মাচ।